আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সেরা কলেজ প্রোগ্রামের প্রথম ক্লাসে। সাথে রয়েছি আমি তোমাদের এয়ার ভাইয়া। আমি পড়াশোনা করেছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইলস থেকে। আজকের পুরো ক্লাস জুড়ে আমি তোমাদের সাথে থাকবো। সো আমাদের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ক্লাসের মধ্য দিয়েই আমাদের কিন্তু এই নতুন যে প্রোগ্রাম অর্থাৎ সেরা কলেজ অর্থাৎ আমাদের কলেজ ভর্তি সেরা প্রস্তুতি 2021 এই প্রোগ্রামের প্রথম ক্লাসটি হবে আমাদের কেমিস্ট্রির উপরে। আজকে কেমিস্ট্রির আমরা পর্যায় সারণীর উপরে ক্লাসটি করতে যাব এবং এই ক্লাসের মাধ্যমে আমরা ক্লিয়ার হয়ে নিব যে সেরা কলেজ প্রোগ্রামে অর্থাৎ কলেজে ভর্তি হওয়ার জন্য আমাদের কেমিস্ট্রি অংশের প্রস্তুতি কিভাবে নিতে হবে এবং এর পাশাপাশি আমাদের কলেজ ভর্তি প্রস্তুতির জন্য আমরা কিভাবে প্রস্তুতি নিতে পারি সকল বিষয়ে বা কী ধরনের প্রশ্ন আসতে পারে বা আমাদের পরবর্তী সময়গুলোতে কিভাবে প্রস্তুতি নিলে আমার স্বপ্নের কলেজে ভর্তি হতে পারবো সেগুলো নিয়ে আজকে কিন্তু কথাবার্তা বলবো। আমার স্বপ্ন যদি হয়ে থাকে বা তোমার স্বপ্ন যদি হয়ে থাকে নটর ডেম কলেজ, তোমার স্বপ্ন যদি হয়ে থাকে হোলি ক্রস কলেজ, তোমার স্বপ্ন যদি হয়ে থাকে সেন্ট জোসেফ কলেজ, তাহলে আজকের ক্লাসটি তোমার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। তবে মনে রাখা জরুরি আমাদের এই প্রোগ্রামটি কিন্তু একদম সম্পূর্ণ ফ্রিতে পরিচালিত হচ্ছে। সো ঝটপট তোমার সেরা কলেজ প্রত্যাশী বন্ধুদেরকে কমেন্ট বক্সে মেনশন করে দাও এবং অবশ্যই আমাদের আজকের এই সেশনের প্রথম ক্লাসটি অর্থাৎ আমাদের আজকের এই সেরা কলেজ প্রোগ্রামের প্রথম ক্লাসটি তোমার টাইমলাইনে অবশ্যই শেয়ার করে দিবা। সো ঝটপট তোমার বন্ধুদেরকে মেনশন করে দিতে থাকো এবং অবশ্যই আমি অলরেডি বলেছিলাম যে আজকের ক্লাসটি কিন্তু আমাদের এইচএসসি 21 ব্যাচের জন্য, এইচএসসি 22 ব্যাচের জন্য, অর্থাৎ আমাদের এই ক্লাসটি এসএসসি লেভেলের জন্য, এইচএসসি লেভেলের জন্য এবং অ্যাডমিশন লেভেলের সব লেভেলের স্টুডেন্টের জন্য অনেক বেশি জরুরি বা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ আজকে আমরা ক্লাস করব পর্যায় সারণীর উপরে। কেমিস্ট্রি মানেই কিন্তু পর্যায় সারণী। সো অবশ্যই তোমরা যেই শ্রেণীতেই পড়ো না কেন প্রত্যেকে কমেন্ট বক্সে বন্ধুদেরকে মেনশন করে দিবা। সো আমি একটু জানতে চাই এই মুহূর্তে যারা যারা জয়েন করেছো তাদের স্বপ্নের কলেজ কোনটি, অর্থাৎ যারা এবছর এইচএসসি 21 ব্যাচের স্টুডেন্ট রয়েছে, এইচএসসি নয় এসএসসি 21 ব্যাচের স্টুডেন্ট রয়েছে, তোমাদের কাছে জানতে চাই যে তোমাদের কলেজ কোনটি টার্গেট করতেছো, অর্থাৎ তোমার স্বপ্নের কলেজ কোনটি, অর্থাৎ তোমরা কে কোন কলেজে ভর্তি হতে চাও সেটা একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও। আমাদের আজকের মূল ক্লাসে আমি চলে যাব, তার আগে একটু দেখে নেই তোমরা কে কে অলরেডি জয়েন করেছো। ওকে, আমি দেখতে পাচ্ছি অনেকেই জয়েন করে ফেলেছো। সো আমি নিজেও একটু আমাদের আজকের ক্লাসটি শেয়ার করে দিই। সো আমি একটু জানতে চাই অলরেডি অনেকেই জয়েন করে ফেলেছো। ওকে, আজকে পিরিয়ডিক টেবিল নিয়ে খেলবেন এয়ার ভাইয়া, সিফাত বলেছো। এনডিসি দেখতে পাচ্ছি, এসিসি দেখতে পাচ্ছি। ওকে, প্রত্যেকেই কিন্তু অবশ্যই আজকের ক্লাসটি শেয়ার করে দিবা। ওকে, এবং তোমাদের স্কুল লেভেলে যত গ্রুপ রয়েছে, যত পেজ রয়েছে, প্রত্যেকটা জায়গাতে কিন্তু অবশ্যই আজকের এই ক্লাসটি কিন্তু শেয়ার করে দিবা। সো আমি একটু সময় নিতে চাচ্ছি আমাদের আজকের প্রথম ক্লাসটি শুরু করার জন্য। সো ঝটপট তোমরা একটু অবশ্যই বন্ধুদেরকে মেনশন করে দিতে থাকো। ওকে, আমাদের ক্যামেরার পেছনে কিন্তু তোমাদের শুভ ভাইয়া রয়েছে, ইয়াসিন ভাইয়া রয়েছে। আজকে কিন্তু অনেকগুলো বিষয় নিয়ে আমরা কথাবার্তা বলবো। সো ঝটপট তোমার বন্ধুদেরকে মেনশন করতে থাকো এবং তোমার টার্গেট যে কলেজটি সেই কলেজটি কমেন্ট বক্সে লিখতে থাকো। ওকে, আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেকে জয়েন করেছো, যারা সালাম দিচ্ছ ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, শেয়ার ডান ভাইয়া। ওকে, আমি দেখতে পাচ্ছি অনেকেই আমাদের সাথে জয়েন করেছে। আমাদের সাথে সিফাত জয়েন করেছে, আমাদের সাথে রুমি জয়েন করেছে, আমাদের সাথে শিমু জয়েন করেছে। ওকে, সো আমরা আমাদের আজকের এই ক্লাসটি করব কলেজ ভর্তি সেরা প্রস্তুতি 2021 প্রোগ্রামের প্রথম ক্লাসটি, যেখানে আজকে আমরা পর্যায় সারণীর উপরে ক্লাস করব এবং পর্যায় সারণী থেকে যত ধরনের খুঁটিনাটি প্রশ্ন রয়েছে প্রত্যেকটা প্রশ্ন নিয়ে কিন্তু এখানে আলোচনা করব। মজার ব্যাপার হচ্ছে একদম বেসিক থেকে তোমাদেরকে কিন্তু টপিকসগুলো আমি শেখানোর চেষ্টা করব। সো আজকের ক্লাসের প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের থাকতে হবে। এবং আরেকটা ব্যাপার, এরই মাধ্যমে কিন্তু শুরু হয়ে গেল আমাদের সেরা কলেজ প্রস্তুতির ফ্রি প্রোগ্রাম, যেখানে টানা আমরা ক্লাস নিতে থাকবো। আজকের পরে আগামীকাল আবারও ক্লাস নিয়ে তোমাদের কাবু ভাই হাজির হয়ে যাবে, এরপর ইয়াসিন ভাই আসবেন, এরপর আবার তোমাদের শুভ ভাই আসবে। এভাবে আমরা চক্রাকারে আমরা একটি পর্ব বাই পর্ব তোমাদের কিন্তু পুরো কোর্সটি শেষ করানোর চেষ্টা করব।
সো অলরেডি যারা যারা জয়েন করে ফেলেছো তোমাদের কাছে আমার সেকেন্ড প্রশ্ন, আমি যে প্রশ্ন তোমাদেরকে করব সাথে সাথে কিন্তু সেই প্রশ্নের উত্তর দিয়ে দিতে হবে। তোমাদের কাছে সেকেন্ড প্রশ্নটি হচ্ছে, কে কোন স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছ এবার, অর্থাৎ এইচএসসি 21 ব্যাচের স্টুডেন্ট আজকে আমাদের ক্লাসের মেজর স্টুডেন্ট। সো তোমরা কে কোন স্কুলে রয়েছো আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও, তাহলে আমি বুঝতে পারবো বাংলাদেশের কে কোন প্রান্ত থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে। সো আমি দেখতে চাই যে কোন স্কুলের স্টুডেন্ট সব থেকে বেশি। আমি জানি আমাদের এখানে হয়তো এইচএসসি স্টুডেন্টও রয়েছে। সো আমি একটু জানতে চাচ্ছি এসএসসি 21 এক্স্যাক্টলি কিন্তু এই প্রস্তুতিটা এসএসসি 21 ব্যাচের স্টুডেন্টদের জন্য। সো তোমরা কে কোন স্কুলের আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দিতে থাকো। ওকে, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওকে, অনেকে মেনশন করে দিচ্ছ, থ্যাঙ্কস বন্দি পাঠশালা। আমির রহমান বলেছ ঢাকা কলেজ পড়তে চাই। হ্যাঁ, অবশ্যই আমি দোয়া করি প্রত্যেকের স্বপ্ন পূরণ হোক এবং সেই স্বপ্ন পূরণের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করে যাব। ওকে, সো আমাদের এই যে সেরা কলেজ প্রস্তুতি, এই প্রস্তুতিতে আমাদের মূলত যে গাইডলাইনটা আমাদের ফলো করতে হবে, সেই গাইডলাইনটা হচ্ছে আমাদের এসএসসি 21 ব্যাচের প্রথম প্রশ্ন, যে আমাদের এসএসসি পরীক্ষা কি অটো পাস দেওয়া হবে নাকি আমাদের এসএসসি পরীক্ষা হবে। সো এখন যে প্যান্ডেমিক সিচুয়েশন চলতেছে তোমরা জানো, আজকে কিন্তু করোনাতে আক্রান্তের সংখ্যা সর্বাধিক। সো এই সময়ে তোমাদের কি করতে হবে, তোমরা অনেকেই পড়াশোনা বাদ দিয়ে পাবজি খেলা শুরু করেছো, বিভিন্ন টিভি সিরিজ দেখা শুরু করে দিয়েছো, অনেকে নতুন নতুন গ্রুপে সংযুক্ত হওয়া শুরু করে দিয়েছো। ব্যাপারটা হচ্ছে তুমি এই কাজগুলো করো, কিন্তু পড়াশোনা থেকে ক্রমাগত যদি দূরে যেতে থাকো তাহলে কিন্তু তোমার লাইফের অনেকগুলো গোল কিন্তু অপূর্ণ থেকে যাবে। তোমার এই মুহূর্তে স্টুডেন্ট হিসেবে প্রথম কাজ হচ্ছে পড়াশোনা করা। তুমি যদি পড়াশোনাটা না করো তাহলে আর যাই করো না কেন তোমার লাইফের কিন্তু কোনো উন্নতি হবে না। সো পরীক্ষা হবে কি না, অটো পাস দিবে কি না, এর থেকে বড় কথা তুমি পড়াশোনার মধ্যে আছো কি না। সো পড়াশোনার মধ্যে থাকতে হবে। যদি অটো পাস দেয় তাহলে কি তোমাকে সেরা কলেজ প্রস্তুতি নিতে হবে। আর যদি না দেয়, তুমি চিন্তা করো, যদি না দেয় তাহলে এসএসসি পরীক্ষা হবে। দুই ক্ষেত্রেই কি তোমার এই চ্যাপ্টারটা কি ইম্পর্টেন্ট না। সো তুমি যদি পড়াশোনা করতে থাকো তাহলে তোমার সেটা সেরা কলেজ ভর্তি প্রস্তুতির জন্যই হোক আর এসএসসি এক্সামের জন্য হোক, দুই ক্ষেত্রেই কাজে লাগবে। সো তোমাকে পড়াশোনা কিন্তু করতেই হবে। আমি কথা দিচ্ছি, তুমি যদি পর্যায় সারণীর আজকের এই ক্লাসটি করো বা পরবর্তীতে আমি যে ক্লাসটি নিব এই ক্লাসটি করো, তাহলে হয়তো আমি যা যা পড়াবো এর বাইরে এসএসসিতেও এর বাইরে কিছু আসবে না, এবং আমরা যদি বলি সেরা কলেজ ভর্তি পরীক্ষা সেখানেও এর বাইরে কিছু আসবে না। তাহলে শুধু লাইভ ক্লাস করেই যদি তুমি এত কিছু পেরে যাও তাহলে কেন এত অবহেলা। সো ঝটপট তোমরা খাতা কলম নিয়ে বসে যাও, এবং খাতা কলম নিয়ে বসার পরে আমি ক্লাসের মাঝে কিন্তু খুব কম কমেন্ট পড়বো। সো তোমরা অবশ্যই যা যা পড়াবো সেটা কিন্তু নোট ডাউন করে নিবা। এবং আরও কথা দিচ্ছি, তোমরা যারা আমার এর আগে ক্লাস করেছো, হয়তো এসএসসিতে ক্লাস এর আগে নেওয়া হয়নি, আজকে হয়তো প্রথম, আমি কিন্তু অনেক মজা করে তোমাদেরকে পড়াবো। আজকে অনেক অনেক গল্প রয়েছে তোমাদের জন্য। সো সেই গল্পগুলো পেতে গেলে আজকের প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু থাকতে হবে। ওকে, আমাদের সাথে অনেকে জয়েন করে ফেলেছো। আসি গেম বাদ দিয়ে ক্লাস কর। হ্যাঁ, প্রত্যেকে অলরেডি জয়েন করা শুরু করে দিয়েছো। সো আমি দেখতে পাচ্ছি যারা যারা জয়েন করেছো প্রত্যেকে অনেক বেশি আগ্রহী। সো আমরা আমাদের আজকের ক্লাসে মূল পর্বে চলে যাচ্ছি। ওকে, সো সেরা কলেজ ফ্রি অ্যাডমিশন প্রোগ্রামের আমাদের বন্দি পাঠশালার পক্ষ থেকে আজকের আমার ক্লাসের মাধ্যমে কিন্তু শুরু হতে যাচ্ছে আজকের আমাদের এই সেরা কলেজ প্রোগ্রাম 2021-এর প্রথম ক্লাসটি। এবং আজকের ক্লাসটি কিন্তু আমরা করব কেমিস্ট্রির উপরে। সো আমরা পুরো সপ্তাহের রুটিন কিন্তু এর আগেই তোমাদেরকে পাবলিশ করে দেখিয়েছি, এবং তোমাদের জন্য খুবই স্পেশালভাবে একটা প্রাইভেট গ্রুপেরও ব্যবস্থা করেছি, যেখানে আমরা কিন্তু প্রতিনিয়ত তোমাদেরকে নার্সিং করব। যতদিন তোমরা কলেজে ভর্তি হয়ে তোমার স্বপ্ন পূরণ না করতে পারো ততদিন কিন্তু আমরা তোমাদেরকে গাইড করতে থাকবো। তার এই পূর্ণাঙ্গ রুটিন তোমরা এখানে দেখতে পাচ্ছ। আজ রবিবার কেমিস্ট্রি পর্যায় সারণীর উপরে আমি ক্লাস নিচ্ছি। আগামীকাল চলে আসবে কাব্য ভাইয়া, তারপর দিন চলে আসবে তোমাদের ইয়াসিন ভাইয়া, এবং তারপর দিন তোমাদের শুভ ভাই আসবে, এবং এভাবে কিন্তু আমরা ক্লাস নিতে থাকবো। সো আমাদের ক্লাসগুলো যারা এর আগে করেছো বা আমাদের ক্লাস সম্পর্কে জানো, এবং আমার মনে হয় যে নতুন করে বলার কিছু নাই। সো আমাদের এই যে রুটিনটা আমরা দেখে নিলাম, সো এই রুটিন অনুযায়ী কিন্তু আমরা প্রতিদিন রাত 9টায় ক্লাস নিতে থাকবো, এবং তোমাদের জন্য একটা প্রাইভেট গ্রুপ রয়েছে, যে প্রাইভেট গ্রুপেই কিন্তু হয়তো নেক্সট ক্লাসগুলো আমরা নিতে থাকবো। সো প্রাইভেট গ্রুপে অবশ্যই তোমরা জয়েন হয়ে নিও। আমাদের ক্যাপশনে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে, এই ক্যাপশনে দেওয়া লিঙ্কে ঢুকে তোমরা কিন্তু আমাদের প্রাইভেট গ্রুপটাতে সংযুক্ত হয়ে যেতে পারো। ওকে, সো আমরা আজকের ক্লাসটি মূলত শুরু করব পর্যায় সারণী দিয়ে। ওকে, এটা কিন্তু হ্যান্ডমেড পিরিয়ডিক টেবিল পর্যায় সারণী।
এই পেজের মধ্য থেকে আমরা পুরো চ্যাপ্টারটা কিন্তু ক্লিয়ার হয়ে যেতে পারি। সো দেখতে পাচ্ছ এটা আমার নিজের হাতের তৈরি পর্যায় সারণী। আজকের ক্লাসে আমরা অনেক কিছু শিখব। সো প্রথমেই আমরা পর্যায় সারণীটা শিখে নিব। পর্যায় সারণী শিখতে যে আমরা তোমার একটা বন্ধুকে আমরা অপারেশন করে ফেলবো, অর্থাৎ তোমার বন্ধুর পেট কাটবো আমরা। সো সেটা শুরু করার আগে আরও একবার তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমার যে বন্ধুটি আজকে কোনো একটা কাজে ব্যস্ত হয়ে অথবা ফেসবুকিং করে অথবা চ্যাট করতে যে অথবা পাবজি খেলতে যে যারা আজকের মজার এই ক্লাসটি মিস করতেছে তাদেরকে আরও একবার মেনশন দিয়ে ক্লাসে ডেকে নিয়ে আসো। তুমি মেনশন দিলে তোমার বন্ধুটি কিন্তু নোটিফিকেশান পাবে। সো তোমার দায়িত্ব এতটুকুই, ওকে ক্লাসে ডেকে নিয়ে আসার জন্য এতটুকু কাজই তোমার জন্য বা তোমার বন্ধুর জন্য অবশ্যই খুব বড় একটা কাজ। সো আরেকবার তোমার বন্ধুদেরকে একটু ডেকে নিয়ে আসো যেন কোনো বন্ধুই আজকের ক্লাসটি মিস না করে। সো আমরা চলে যাচ্ছি আমাদের আজকের ক্লাসের মূল পর্বে। সো এটা হচ্ছে আমাদের পিরিয়ডিক টেবিল। সো পিরিয়ডিক টেবিল সম্পর্কে আমরা অনেকেই জানি। সো একটা ওভারভিউ করে নিই। এটা কিন্তু আমার নিজের হাতে তৈরি করা পিরিয়ডিক টেবিল। সো পিরিয়ডিক টেবিল আমাদের কেমিস্ট্রির জন্য সবথেকে গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এমন কোনো সেরা কলেজ প্রস্তুতির প্রশ্নপত্র নাই যে যেখানে কেমিস্ট্রি অংশে পর্যায় সারণী থেকে প্রশ্ন আসে নাই। পর্যায় সারণী তুমি যদি ভালো মতো না বুঝো তার মানে তোমার কাছে কেমিস্ট্রিটাই কঠিন লাগতে থাকবে। সো কেমিস্ট্রি খুব ভালো মতো বুঝতে গেলে, বেসিক ক্লিয়ার করতে গেলে তোমাকে পর্যায় সারণী সম্পর্কে কিন্তু একদম ক্লিয়ার আইডিয়া রাখতে হবে। সো আমরা এক নজরে দেখে নেই আমাদের পর্যায় সারণী। সো পর্যায় সারণী শেখাতে যে তোমাদের একজন বন্ধুকে আমরা এখানে নিয়ে সে তার পেট কেটে ফেলবো, তার মাথা থেকে নিচে পর্যন্ত কেটে ফেলবো। ওকে, সো এটা হচ্ছে আমাদের পর্যায় সারণী। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক মৌল আছে। আমাদের পর্যায় সারণী দেখেই সর্বপ্রথম যেটা মনে হয় যে এত কিছু আমরা মনে রাখবো কীভাবে, এত কিছু মুখস্থ করবো কীভাবে। সো এখানে আমি যেটা রেখেছি যে একটা সারণীর মধ্যে পূর্ণাঙ্গ সমস্ত ইনফরমেশন কিন্তু আমি এখানে রেখে দিয়েছি। সো দেখতে পাচ্ছ পর্যায় সারণী সম্পর্কে তোমার যা জানতে হবে সব কিছু এর মধ্যেই রয়েছে। আরেকটা ব্যাপার, আজকের এই টোটাল ক্লাসের স্লাইডটি ঠিক তাদেরকেই দেওয়া হবে যারা আজকের ক্লাসটি শেয়ার করে দিবে। সো যারা শেয়ার করে ডান লিখে রাখবা, পরবর্তীতে আমি তাদেরকে আজকের এই ক্লাসের পিডিএফটি দিব। সো আজকের ক্লাসের পিডিএফটি পেতে গেলে তোমাদের দুটি কাজ করতে হবে। প্রথম কাজ ক্লাসটি শেয়ার করে দেওয়া। দ্বিতীয় কাজ হচ্ছে শেয়ার করার পরে তোমার মেইলটা কমেন্ট করে দেওয়া। তোমার মেইলে আজকের ক্লাসের এই পিডিএফটা কিন্তু মেইলে চলে যাবে। সো এই দুটি কাজ যারা করবা তারা কিন্তু আজকের ক্লাসের পিডিএফ পাবা। সো আজকের এই স্লাইডে অনেক জিনিসপত্র রয়েছে, অনেক মজার থিওরি রয়েছে। সো বুঝতেই পারছো এই পিডিএফটা পেতে গেলে তোমাকে কিন্তু অবশ্যই শেয়ার করে দিতে হবে এবং কমেন্ট বক্সে তোমার মেইলটা কমেন্ট করে দিতে হবে। আমি মেইলে প্রত্যেকে আজকে রাত 12টার মধ্যে পাঠিয়ে দিব। ওকে, সো পিরিয়ডিক টেবিল, এখানে ধরো যে এটা আমাদের একটা রুটি হতে পারে। ইয়াসিন, ওখানে রুটি আছে না? রুটির একটু নিয়ে আসবা, রুটির প্যাকেটটা। ওকে, সো এটাকে আমরা একটা ব্রেডের সাথে তুলনা করতে পারি। সো এটা যদি একটা ব্রেড নিয়ে আসি আমরা, লম্বা একটা ব্রেড। সো ব্রেডকে আমরা যদি অনেকগুলো মানুষের মধ্যে ভাগ করে দিতে চাই তাহলে কীভাবে ভাগ করব? ধরো যে এই ব্রেডকে আমরা 18 জন মানুষের মধ্যে ভাগ করে দিতে চাই। খুলে দাও। এই ব্রেডটা আমরা 18 জন মানুষের মধ্যে ভাগ করে দিতে চাই। 18 জন খাবো আমরা। কিভাবে খাওয়া যায়? আমি যদি এভাবে স্লাইস করতে থাকি না, চিকন হয়ে যাচ্ছে, গ্যাঞ্জাম বেঁধে যাবে। এতজন মানুষের মধ্যে আমি ভাগ করে দিব কিভাবে? কি করা যায়? এই পুরো টিভিটা যদি আমাদের একটা ব্রেড হয়, চিন্তা করে দেখো। হ্যাঁ, পুরোটাই আমাকে দাও, সেটা থাকলে সমস্যা নেই। ওকে, হ্যাঁ, এটা কিন্তু আজকে ক্লাসে যারা ক্লাসটি শেয়ার করে দিবা, বন্ধুদেরকে মেনশন করে দিবা, এটা কিন্তু তাদের জন্য, ঠিক আছে? ওকে, সো এটা যদি আমাদের ব্রেড হয়ে থাকে, এটা কিন্তু ক্লাসের জন্যই নিয়ে আসা। আজকের ক্লাসে আমি কিন্তু অনেকগুলো ইনস্ট্রুমেন্ট ব্যবহার করব। সো এই রুটিগুলো বা এই ব্রেডগুলো তোমাদের 18 জন ভাগ্যবান স্টুডেন্টের মধ্যে আমি যদি বিলিয়ে দিতে চাই, কিভাবে বিলিয়ে দিব? ধরে নাও যে এটা স্লাইস করা নাই, আমি তোমাদেরকে দিব বলে স্লাইস করে রেখেছি। তাহলে আমরা কীভাবে স্লাইস করব? এভাবে, তাই তো? আচ্ছা, আমি তো এভাবেও স্লাইস করতে পারতাম। এভাবে স্লাইস করলে যে অসুবিধাটা হতো, তোমরা 18 জন কিন্তু পেতে না, তোমরা 7 জন মাত্র এই ব্রেডটা খেতে পারতে। সো আমি প্রথমে যে কাজটা করলাম, একদম এই বরাবর, অর্থাৎ একদম উপর থেকে নিচ বরাবর এভাবে 18টা স্লাইস করে ফেললাম। তাহলে এভাবে আমরা কলাম তৈরি করলাম, এভাবে আমাদের স্তম্ভ তৈরি হলো, এবং এভাবে আমাদের গ্রুপ তৈরি হলো, এবং এভাবে আমাদের শ্রেণী তৈরি হলো। সো আমরা ঠিক এইভাবে যখন উপর থেকে নিচ বরাবর স্তম্ভ আকারে, কলাম আকারে যখন স্লাইস করতে থাকবো, তখন সেগুলোকে আমরা পর্যায় সারণী গ্রুপ বলবো। এবং কতগুলো ভাগে ভাগ করলাম, তোমাদের কতজনকে এটা খাওয়াইলাম?
আমি বলেছি 18 ভাগে। সো পর্যায় সারণীতে গ্রুপ হচ্ছে 18টি। আমি আরও সহজ করে তোমাদেরকে বলবো। এবার আসো দন্তের স দিয়ে একটা খেলা করি বা এস দিয়ে একটা খেলা করি। ওকে, সো এবার আমি বললাম যে এটা আমি 7টা ভাগে ভাগ করব। সাইড থেকে স্লাইস করতে থাকলাম, সারি তৈরি হয়ে গেল। সারি মানেই হচ্ছে আমাদের অবশ্যই পর্যায় সারণীর যে 7টা অংশ দেখতে পাচ্ছে এগুলো হচ্ছে পর্যায় সারণীর সারি। সো সাইড থেকে সারি, দন্তের সাথে সাইড এবং দন্তের সাথে সারি। সো তুমি যদি এই পাশাপাশি সাইড অংশটা মনে রাখো তাহলে সারি এবং রো নিয়ে তোমাদের কোনো ঝামেলা হবে না। অর্থাৎ আমরা উপর থেকে যে অংশটা দেখলাম আমরা যদি উপর থেকে এভাবে স্লাইস করতে থাকি, আমরা যদি কলাম বরাবর স্লাইস করতে থাকি তাহলে আমরা 18টা গ্রুপ পাই। সাইড সারি, সাইড সারি, শুধুমাত্র এটাই তোমাকে মাথায় রাখতে হবে। সাইড থেকে সারি হয় তাহলে উপর থেকে কি হবে? কলাম। উপর থেকে কি হবে? গ্রুপ। সাইড থেকে যদি সারি হয় উপর থেকে কি হবে? গ্রুপ হবে। আশা করি তোমাদের এই গ্রুপ এবং পর্যায় নিয়ে আর কোনো ঝামেলা হবে না। সারি মানেই তো পর্যায়, বা সারি বরাবর যেটা এটাই তো পর্যায়। সো আশা করি তোমরা এই ব্যাপারটা একদম ক্লিয়ার হতে পেরেছো। তাহলে একটা ব্যাপার আরও একবার মনে করে দিতে চাই যে আমরা এই ব্রেডটাকে যদি উপর থেকে স্লাইস করি 18 জনকে ভাগ করে দিতে পারি। পর্যায় সারণীতে গ্রুপ হচ্ছে 18টা। আমরা যদি ঠিক এভাবে স্লাইস করতে থাকতাম সাইড থেকে তাহলে আমরা 7টা ভাগে ভাগ করতে পারতাম। দ্যাট মিনস আমাদের পর্যায় সারণীর পর্যায় হচ্ছে 7টি। এতটুকু না হয়ে গেল, 18 জনের তো ভিন্ন ভিন্ন নাম রয়েছে, 7 জনেরও তো ভিন্ন ভিন্ন নাম রয়েছে। তাহলে তাদের নামগুলো কি কি? সাইড থেকে সারি, এগুলো নাম চলো একটু দেখে আসে। 1 নম্বর পর্যায় এই বরাবর 2টি মৌল রয়েছে এবং খুবই ক্ষুদ্র, অতি ক্ষুদ্র পর্যায় বলা হয় 1 নম্বর পর্যায়টিকে। 2 এবং 3 8টা করে মৌল রয়েছে, তাহলে এটাকে আমরা কি বলবো? ক্ষুদ্র পর্যায়। 3 এবং 4 আর একটু বড়, 3 এবং 4 আরও একটু বড়, তাহলে অতি ক্ষুদ্র ক্ষুদ্র। তাহলে কি বলা যায় বলো তো? দেখো তো 2 3 ক্ষুদ্র বললাম আমরা, তাহলে 4 5 কত? 4 5 আমাদের মৌল রয়েছে 18টি করে, তাহলে এটাকে আমরা দীর্ঘ পর্যায় বলবো। এবার 6 আর 7 আরও বড়, তাহলে এদেরকে কি বলবো? অতি দীর্ঘ। অতি ক্ষুদ্র, ক্ষুদ্র, বৃহৎ, অতি বৃহৎ। সো আস্তে আস্তে বড় হচ্ছে। অতি ক্ষুদ্র, ক্ষুদ্র, বৃহৎ, অতি বৃহৎ। 1 2 3 4 5 6 7। সো প্রথম জোট শুধুমাত্র একা থাকবে, বাকি সবাই কিন্তু জোড়ায় জোড়ায় থাকবে। 1 নম্বর পর্যায়ে আমাদের মৌল রয়েছে 2টি। 2 এর পরে 8, তারপর 18, তারপর 32। এবং মজার ব্যাপার হচ্ছে তোমাদের অনেক সময় সেরা কলেজ ভর্তি প্রস্তুতিতে আমাদের এরকম প্রশ্ন হয় যে আমাদের পর্যায় সারণী একটা ম্যাজিক নাম্বার রয়েছে, সেই ম্যাজিক নাম্বার কোনটি? 2 8 8 18 18 32। তোমরা কি জানো কোনো একটা মৌলের পারমাণবিক সংখ্যা জানা থাকলে, এবং আমি আজকে একটা মজার ছন্দ তোমাদেরকে শেখাবো, এই ছন্দ যদি মাথায় থাকে তাহলে যে কোনো মৌলের পারমাণবিক সংখ্যা ইজিলি বের করে ফেলা যায়। যে কোনো মৌলের পারমাণবিক সংখ্যা কিন্তু ইজিলি বের করে ফেলা যায়, সেটা তোমাদেরকে দেখাবো এই ম্যাজিক নাম্বার দিয়ে। যে কোনো একটা মৌলের পারমাণবিক সংখ্যা জেনে অন্য যে কোনো মৌলের পারমাণবিক সংখ্যা কিন্তু বের করে ফেলা যায়, দেখাবো। তো আমরা চলে যাচ্ছি এবার গ্রুপে। আমি শিখিয়েছি 1 2 3 4 5 6 7, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র, বৃহৎ, অতি বৃহৎ। এভাবে আমরা কিন্তু মাথায় রাখবো। এই প্রশ্নগুলো কিন্তু প্রায়ই হয় সেরা কলেজ ভর্তি প্রস্তুতির প্রোগ্রামে। গ্রুপে আসো। 1 নাম্বার গ্রুপকে আমরা নিচের দিয়ে দেখো লিখে রেখেছি। আমরা কিন্তু এই পর্যায় সারণীর যে ফিগারটা তোমরা দেখতে পাচ্ছ এর মধ্যে সমস্ত ইনফরমেশনগুলো কিন্তু রয়ে গিয়েছে। সো এখানে দেখতে পাচ্ছি ক্ষার ধাতু। 1 নাম্বার, আমরা জানি ক্ষার ধাতু কি। এরা ক্ষার তৈরি করে বলে এদেরকে ক্ষার ধাতু বলা হয়ে থাকে। এরা কিন্তু ক্ষারের মতো আচরণ করে না। আমরা কিন্তু জানি যে কোচ, আর্জেন্টিনা ব্রাজিলের খেলায় সাইড বেঞ্চে দেখো তোমরা কোচ দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখে। সো কোচের কাজটা কি বলো তো? কোচ না 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 ওকে, কোচের কাজটা কি বলো তো? কোচের কাজ হচ্ছে খেলা করা নাকি খেলা পরিচালনা করা বলো তো? কোচের কাজ কি? ওদিকে তোমরা বলো তো কোচের কাজ কি? কোচের কাজ কি বলো তো? খেলা করা নাকি খেলা করানো? খেলা করানো। তাহলে ক্ষার ধাতু কেন বলা হয়? এটা কিন্তু 2 মার্কসের প্রশ্ন অনেক সময় কিন্তু আসে। সো ক্ষার তৈরি করে এরা ক্ষার না, এরা কেউই কিন্তু ক্ষার না। লিথিয়াম, বেরিলিয়াম, বোরন বলো বা সোডিয়াম, পটাশিয়াম বলো, কেউই কিন্তু ক্ষার না। এরাও কিন্তু মৃৎক্ষার না। 1 নম্বর এবং 2 নম্বর গ্রুপের প্রত্যেকটা মৌল এরা ক্ষার তৈরি করে। এরা ক্ষার তৈরি করে, একটা ভুল কনসেপশন কিন্তু আমাদের অনেকের মধ্যে রয়েছে। সো 1 নম্বর গ্রুপের যে মৌলগুলো রয়েছে এদেরকে ক্ষার ধাতু বলা হয়। কেন ক্ষার ধাতু বলা হয়? কারণ এরা ক্ষার তৈরি করে। 7টা মৌল। এরপর 6টা মৌল। মৃৎক্ষার ধাতু। কেন মৃৎক্ষার ধাতু? 2টি কারণ। ক্ষার তৈরি করে এবং দ্বিতীয় কারণটি হচ্ছে মৃৎ, মৃত্তিকা
মাটি, মাটি থেকে এদেরকে পাওয়া যায়। সো ক্ষার তৈরি করে এবং মাটি থেকে পাওয়া যায়, এজন্য এদেরকে মৃৎক্ষার ধাতু বলা হয়ে থাকে। সো আশা করি ব্যাপারটা তোমরা এখন বুঝতে পেরেছো। এরপর 3 নাম্বার, এখানেই তো ঝামেলা। হঠাৎ করে যেটা হয়েছিল একটু খেয়াল করে দেখো, ল্যান্থানাম, অ্যাক্টিনিয়াম, ল্যান্থানামের একটার উপর একটা টোটাল কতজন? 15 জন। একজনের পিঠের উপর আরেকজন, আরেকজনের পিঠের উপর আরেকজন, আরেকজনের পিঠের উপর আরেকজন, এভাবে বসছে। এখন পর্যায় সারণী তো দেখতে ভালো দেখা যাচ্ছে না, এমন কেন? আবার শুধু কি এখানেই সমস্যা? অ্যাক্টিনিয়ামের এখানে আরও টোটাল 15 জন, ওর পিঠের উপরে মনে করো একটা গোল দিছে, ফুটবল খেলা একটা গোল দিছে, উদযাপন কেমনে করে? ওর পিঠের উপর টোটাল 11 জন বসে পড়ে। এবার মনে করো এখানে ওরকম কিছুই হয়েছে, একটা গোল হয়েছে, ওর পিঠের উপরে টোটাল বসছে মনে করো 15 জন। এখন পর্যায় সারণী, এত সুন্দর একটা পর্যায় সারণী, দেখতে তো খারাপ দেখা যায়, একজনের পিঠের উপর যদি আরেকজন বসে, তাহলে এটা সলিউশনটা কি? এত বড় বেয়াদবি তো সহ্য করা যায় না, বের করে দে ওদেরকে, বের করে দে। পিঠের উপর বসে এত বড় সাহস, একটা চটকানি দে, বের করে দিয়ে পর্যায় সারণী বাইরে দেওয়া হয়েছে। এবং এই যে চটকানি দেওয়া হইল না, এই চটকানি খাওয়া মৌলগুলোই হচ্ছে ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড। ঠিক এই জায়গাটাতে এই মৌলগুলো, এই জায়গাটাতে এই মৌলগুলো, এখানে 14টা, এক 15টা, এখানে 14টা, এক 15টা। সো এই 15টা এই ল্যান্থানাম থেকে শুরু করে আমাদের লুটেশিয়াম পর্যন্ত এবং অ্যাক্টিনিয়াম থেকে শুরু করে লরেনশিয়াম পর্যন্ত এই 15-30টি মৌল হচ্ছে ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড সারি। এবং এদের পর্যায়ে খেয়াল করে দেখো তো, আমরা যদি 6 দেখি তাহলে ল্যান্থানাইড, 7 দেখি তাহলে অ্যাক্টিনাইড এবং 3 নম্বর গ্রুপ। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ল্যান্থানাইডের পর্যায় কত? 3, ভুল বলেছি। ল্যান্থানাইডের পর্যায় কত? 6। অ্যাক্টিনাইডের পর্যায় কত? 7। ল্যান্থানাইড অ্যাক্টিনাইডের গ্রুপ কত? 3। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমাদের কাছে আমার প্রশ্ন, 3 নম্বর গ্রুপে কয়টি মৌল রয়েছে? কমেন্ট বক্সে ঝটপট কমেন্ট করতে থাকো, 3 নম্বর গ্রুপে কয়টি মৌল রয়েছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বিগত বছরগুলোতে এই প্রশ্নটি কিন্তু আসতে দেখা গিয়েছে। যে প্রশ্ন যখনই করব সাথে সাথে কিন্তু তোমাদের সবাইকে উত্তর দিতে হবে। ক্লাসেই আমরা ক্লাসের পড়া কমপ্লিট করে ফেলবো, বাসায় যে আর কোনো পড়া থাকবে না। সো ঝটপট অ্যান্সার দিতে দিতে তোমাদেরকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এখানে আমি বলেছিলাম যে আজকের এই পূর্ণাঙ্গ স্লাইডটি তাদেরকেই দেওয়া হবে যারা আজকের ক্লাসটি শেয়ার করে দিবে। শেয়ার করে দিয়ে আরেকটা কাজ করতে হবে, তোমার মেইলটা কমেন্ট করে দিতে হবে। সো যাদের মেইল কমেন্ট পাবো তাদের আমি ট্রাই করব তাদের আইডিতে শেয়ার করে দিয়েছো কিনা সেটা দেখার, এবং তোমার মেইলে আজকের এই সেশনে, আজকের এই ক্লাসের পূর্ণাঙ্গ পিডিএফটা পৌঁছে যাবে। সো আজকের এই স্লাইডটি পেতে গেলে 2টি কাজ করতে হবে, আজকের ক্লাসটি শেয়ার করে দিতে হবে, দ্বিতীয়ত তোমার মেইলটা কমেন্ট করে দিতে হবে। আমি একটু দেখি তোমরা কে সঠিক অ্যান্সার করেছো। ওকে, অভিজিৎ ভুল অ্যান্সার করেছো, তোমাকে পিটাবো, তুমি আজকের ক্লাসে রুটি পাওয়া না। ওকে, পরের জন দেখি। আইদিদ 32টি বলেছো। আইদিদ, তোমার জন্য আজকের ক্লাসের লাস্টে একটা গল্প রয়েছে। ওকে, ঠিক আছে। ওকে, 32টি নিলয় বলেছো, 32টি আফিফা বলেছো, 32টি। সবাই কপি করতেছো কেন আরেকজনেরটা? 32 বলে দিলে হয়ে গেল, চিন্তা করে বলো। নিচের মৌলগুলোর প্রতি আমার গভীর সমবেদনা রইল, এদের জন্য আমারও খুবই খারাপ লাগে, একটু কাঁদতে ইচ্ছা করতেছে। যদিও আশেপাশে কোনো পানি নাই, পানি থাকলে এখানে একটু পানি নিয়ে কাদার অভিনয় করতে পারতাম। অথয় বলেছো 32, সে আমাদের ইন্টারমিডিয়েটের, আমাদের প্রি অ্যাডমিশন ব্যাচের স্টুডেন্ট। ওকে, আমি বুঝতে পারতেছি আমাদের সাথে অনেকেই ক্লাস করতেছো যারা এসএসসি লেভেলের নয়। ওকে, তাহমিদুল মজিদ বলেছো 32টি, আমাদের এসএসসি প্রোগ্রামের স্টুডেন্ট, খুবই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। সেন্টু 32টি। বাসায় তো আছি ভাইয়া, বাসা যাব কেমনে? ওকে ব্রো, মাই নেম ইজ আহাদ। আচ্ছা, ঠিক আছে। সো অনেকেই কারেক্ট আনসার করতেছো। হ্যাঁ, এক্স্যাক্টলি পর্যায় সারণীতে আমাদের এই যেই 3 নম্বর গ্রুপ, এই 3 নম্বর গ্রুপে মৌল রয়েছে টোটাল 32টি। মিলাবো কিভাবে? এখানে 4টি, এই 28টি। ব্যাপারটা হচ্ছে 1, 2, এখানে 15টা, কারণ পিঠের উপর পিঠে যখন গোল দেয়, গোল উদযাপনের জন্য যেমন পিঠের উপর পিঠে বসে পড়ে না, ঠিক সেভাবে এই ল্যান্থানাইডের উপরে অ্যাক্টিনিয়াম থেকে ল্যান্থানামের উপরে সিরিয়াম থেকে শুরু করে লুটেশিয়াম পর্যন্ত এক্স্যাক্টলি প্রত্যেকে কিন্তু একজন আরেকজনের পিঠের উপরে বসে পড়ছে। ওকে, ঠিক যেভাবে আজকে ডি মারিয়া গোল করার পরে ওর পিঠে যেভাবে আর্জেন্টাইন 11 জন বসেছিল, এবং বাকি অ্যাক্টিনিয়াম থেকে শুরু করে আমাদের লরেনশিয়াম পর্যন্ত এই যেই 15 জন একজন একজনের পিঠে উঠে বসে পড়ছে। তাহলে 15, 15, 30 আর 32। পর্যায় সারণীর সব থেকে বড় গ্রুপ 3 নম্বর গ্রুপ। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, নোট খাতায় অবশ্যই টুকে নিবা। পর্যায় সারণীর সব থেকে বড় গ্রুপ 3।
এবার 4 থেকে শুরু করে 12 পর্যন্ত, 4 থেকে শুরু করে 12 পর্যন্ত। এখানে প্রত্যেকটা গ্রুপে মৌল রয়েছে কয়টি করে? 4টি করে। 4 থেকে শুরু করে 12 পর্যন্ত প্রত্যেকটা গ্রুপে মৌল রয়েছে 4টি করে। ওকে, এরপর আমরা যদি দেখি 13 নাম্বার, 13 থেকে শুরু করে 17 পর্যন্ত প্রত্যেকটাতে রয়েছে আবার 6টি। সো 4, 6, আবার লাস্টে 7, ওই যে 18 নাম্বার গ্রুপ। সো আমরা একটু দেখে নিই এদের মাঝখানে কি কি স্পেশাল নাম রয়েছে। সো আমরা দেখতে পাচ্ছি এখানে 11 নাম্বার গ্রুপে কপার, সিলভার এবং গোল্ড এই তিনটাকে মুদ্রা ধাতু বলা হয়। 11 নম্বর গ্রুপকে কিন্তু মুদ্রা ধাতু বলা হয় না, 11 নম্বর গ্রুপের এই তিনটা মৌলকে মুদ্রা ধাতু বলা হয়ে থাকে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 15 নম্বর গ্রুপে উপর দিয়ে কিন্তু আমি লিখে রেখেছি, দেখতেই পাচ্ছ, নিক্টোজেন বলা হয়ে থাকে। নিক্টোজেন কেন? ধরো আমরা অনেক সময় পুকুরে বা সুইমিং পুলে গোসল করতে যাই না, তোমার ইয়াসিন ভাইয়া, শুভ ভাইয়া কিন্তু কেউই সাঁতার পারে না, কাব্য ভাইও সাঁতার পারে না, আমাদের মধ্যে শুধুমাত্র আমিই সাঁতার পারি। যদিও ব্যাপারটা হচ্ছে সাঁতার পারাটা খুব বেশি গর্বের বিষয় নয়। সো আমরা যদি ধরো যে তোমার ইয়াসিন ভাইয়াকে আমি কোনো একটা সুইমিং পুলে নামানোর পরে পানির নিচে এভাবে চুবাইছি, এবার আর উঠতে দিতেছি না, তাহলে কী হবে? ইয়াসিন বা হুমা করে উঠবে, তাই তো? কথা বলতে পারবে না, পানির নিচে থাকবে, কী হবে? শ্বাসরোধ হবে না? এই 15 নম্বর গ্রুপের কাজ হচ্ছে সেটা। 15 নম্বর গ্রুপের কাজ হচ্ছে শ্বাসরোধকারী মৌল এরা। সো এরা শ্বাসরোধ করে ফেলে, শ্বাসটাকে আটকিয়ে দেয়। 15 নম্বর গ্রুপে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। সো এই যে মৌলগুলো দেখতে পাচ্ছ, এগুলোই হচ্ছে আমাদের 15 নম্বর গ্রুপের মৌল এবং এগুলোই হচ্ছে শ্বাসরোধকারী মৌল। ওকে, সো আশা করি ব্যাপারটা তোমাদেরকে বুঝাতে পেরেছি। ইয়াসিন ভাইয়ের সাথে 15 মনে রাখবো। 16 নম্বর চালকোজেন। চালকোজেন মানে হচ্ছে আকরিক উৎপাদনকারী। এসএসসি লেভেলে তোমরা যারা রয়েছে, তোমাদের কেমিস্ট্রির 10ম অধ্যায়ে আকরিক সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা রয়েছে। সো এই চ্যাপ্টারটি তোমাদের যদি খুব ভালো মতো মাথায় থাকে, আকরিক মানে হচ্ছে ময়লা মাটি। তুমি বাইরে থেকে একটা ময়লা নিয়ে আসলে এবং ময়লা পরিষ্কার করার পরে ওর মধ্যে একটা ছোট্ট সুন্দর জিনিস পাইলে, ওই যে ময়লাগুলো সহ আমাদের মূল জিনিসটা, এই টোটাল জিনিসটা হচ্ছে আকরিক। আকরিক মানে যে খনিজ থেকে লাভজনক উপায়ে আমরা ধাতু নিষ্কাশন করতে পারি, সেটাই হচ্ছে আকরিক। সো এই আকরিক উৎপাদনকারী, এটা কিন্তু কেউ আকরিক না, আকরিক উৎপন্ন করে, মানে একটা কোচের মতো। কোচের কাজ কি খেলা করা? না, খেলোয়াড় তৈরি করা। সো আকরিক উৎপাদনকারী মৌলগুলোকেই আমাদের বলা হয়ে থাকে চালকোজেন। 17 হ্যালোজেন, সামুদ্রিক লবণ উৎপাদনকারী। 18 নিষ্ক্রিয় গ্যাস। খুবই ইজি কথাবার্তা, এগুলো নিয়ে আমি আর কথা বাড়াতে চাই না। তাহলে আমরা যেটা দেখতে পেলাম যে আমাদের 1 নম্বরে 7টা, 2 নম্বরে 6টা, শুধু 2-এ না, 2-এ এবং 13 থেকে 17 6টা করে মৌল অবস্থিত। এরপর সব থেকে বড় গ্রুপ কত? 3, এবং 4 থেকে 12 পর্যন্ত প্রত্যেকটাতে 4টি করে মৌল অবস্থিত। এভাবে করে 118টি মৌল কিন্তু কভার হয়ে গেছে। ওকে, সো আমরা দেখে ফেললাম পর্যায়ের কি স্পেশাল নাম রয়েছে, গ্রুপের কি স্পেশাল নাম রয়েছে, এক্সট্রা চটকানি দিয়ে বের করে দেওয়া হয়েছে তাদের কি নাম। আরেকটা নতুন জিনিস জানতে হবে, পর্যায় সারণী মূলত কিন্তু 7 আর 18-র খেলা নয়। 7 আর 18 কত বলো তো? 25 না? এই 25 সংখ্যার খেলা নয়, পর্যায় সারণী কিন্তু 29 সংখ্যার খেলা। বাকি যে 4টা একটা সংখ্যা রয়েছে, এটা কিন্তু আমরা প্রত্যেকে বাদ দিয়ে দেই। আমরা কিন্তু অনেকেই জানি না 7টি পর্যায়ে 18টি গ্রুপ শেষ, আর কি কিছু আছে? আর তো কিছু জানার নাই। পরীক্ষার হলে হঠাৎ করে পরীক্ষা দিতে যেয়ে দেখছো বললা ব্লক নিয়ে প্রশ্ন আসছে, ব্লকের নাম তো কোনো দিন শুনি নাই। হ্যাঁ, পর্যায় সারণীতে ব্লক হচ্ছে 4টা, SPDF। তোমরা আবার ভেবো না যে অরবিটাল 4টার ব্লক সেমই, তো না, ব্লক এবং অরবিটাল কিন্তু সেম না। ওকে, আমাদের যারা ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট রয়েছে, তোমাদের এই ব্লক সম্পর্কে কিন্তু ক্লিয়ার আইডিয়া থাকার কথা। তবু আমি এসএসসি লেভেলের স্টুডেন্টের জন্য, যেহেতু আজকের ক্লাসটি সাজানো হয়েছে তোমাদের জন্য কিন্তু এটা রুটি তোমার ইয়াসিন ভাই রুটি চাইতেছে। না এটা করে দেব। আজকে আমাদের ক্লাসের স্টুডেন্টদের জন্য তো এই রুটিটা কাছে রেখে দেব, নালে খাওয়া হয়ে যাবে। ওকে, আমি কাছে রাখতেছি। ওকে, এখানে 18টা আছে রুটি, তোমাকে একটা দিয়ে দিলে তো রুটি কমে যাবে। তো কেন দিব? এগুলো সব আমার স্টুডেন্টের জন্য। আজকে ক্লাসের প্রথম থেকে শেষ পর্যন্ত যে থাকবে এতগুলো মৌল, এর মধ্যে কোন মৌলটা মানুষের শরীরে বিরল? মানুষের শরীরে আছে প্লাস বিরল। নিষ্ক্রিয় গ্যাসই তো, নিষ্ক্রিয় গ্যাসই তো থাকবে না, মানুষের শরীরে কেন থাকবে? ইয়াসিনের শরীরে নিষ্ক্রিয় গ্যাসের সন্ধান পাওয়া গেছে। এখন ইয়াসিনের কি হবে বলো তো? তোমরা একটু কমেন্ট বক্সে জানাও। ইয়াসিনের শরীরে আজকে আমরা চেক করে দেখি ওর শরীরের মধ্যে শুধু নিষ্ক্রিয় গ্যাস, এখন কি হবে? আচ্ছা, তোমাকে নিয়ে গল্প বলা হয়েছে, এই যে 15 নম্বর গ্রুপের যে মৌলগুলো রয়েছে, এগুলো শ্বাসরোধ করে। তোমাকে সুইমিং পুলে ডুব দেওয়ার পরে তোমাকে একদম ধরে রাখা হয়েছে, তার মানে তোমার শ্বাসরোধ হয়ে গেছে। হ্যাঁ, এক্স্যাক্টলি এই মৌলগুলোই সেই কাজটি করে। আমাকে সুইমিং পুলে ধরে রাখতে হবে না, এই মৌলগুলো পাঠিয়ে দিলেই ও অটোমেটিক শ্বাসরোধ করে ফেলবে। ওকে,
সো আমরা ব্লক নিয়ে কথাবার্তা বলার আগে তোমাদের থেকে জানতে চাই যে ক্লাসটি কেমন লাগতেছে। অর্থাৎ আজকে যে আমরা ক্লাস করতেছি আমাদের সেরা কলেজ প্রোগ্রামের প্রথম ক্লাসটি, তোমরা অনেকেই তোমার ইয়াসিন ভাইয়ার, শুভ ভাইয়া, কাব্য ভাইয়ার ক্লাস চেয়েছিলে। সো আমরা কিন্তু তোমাদের রিকোয়েস্ট রেখেছি, ক্লাসে চলে এসেছি। সো ক্লাস কেমন লাগতেছে একটু কমেন্ট বক্সে জানাও। তোমাদের উৎসাহ পেলে আরও ডিটেলসে আরও বেশি বেশি বেসিক সহ ক্লাস নেওয়ার চেষ্টা করব এবং বরাবর নিয়মিত কিন্তু ক্লাসে আসার চেষ্টা করব। তার মাঝখানে জানিয়ে রাখি, আমাদের আজকের এই যে স্লাইডগুলো দেখতে পাচ্ছ, এরপরে আমাদের অনেকগুলো স্লাইড আসবে, দেখতেই পাচ্ছ সবগুলো আমার নিজের তৈরি করা স্লাইড। এবং এই স্লাইডগুলো পেতে গেলে তোমাদের দুটি কাজ করতে হবে। একটা হচ্ছে আজকের এই ক্লাসটি শেয়ার করে দিতে হবে তোমার টাইম লাইনে অথবা গ্রুপে। দ্বিতীয় যে কাজটি করতে হবে, তোমার মেইলটা কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে। ক্লাস শেষে যে শেয়ার করে দিবা শুধুমাত্র তার মেইলে আজকের এই স্লাইডটি কিন্তু পৌঁছে যাবে। সো ঝটপট যারা শেয়ার করো নাই, তোমরা কিন্তু মেইল কমেন্ট করলেও তোমরা কিন্তু আজকের এই স্লাইডটি পাবে না। আমরা শুরু থেকে দেখতে পাচ্ছি আমাদের সাথে প্রায় 500-র উপর স্টুডেন্ট জয়েন করেছে। 18-18টি মানুষ, 519 জন। আমরা আরও স্লাইস করব। ওকে, খুব ভালো ভাইয়া। অ্যামাজিং ক্লাস, আইদিত বলেছ। আইদিতকে নিয়ে গল্প আছে আজকে। নাদিয়া হাসান বলেছ আলহামদুলিল্লাহ ক্লাস করতে অনেক ভালো লাগতেছে ভাইয়া, অসাধারণ। সোহাগ বলেছ। রাকিব আল হাসান ওয়াসাম বলেছ। সাইমন তাসনিম অথম বলেছ সেরা এত অনেক ভালো, শুধু কষ্ট লাগতেছে আমরা পেলাম না এমন কিছু। ওকে, তোমাদের জন্য ইয়াসিন ভাইয়া অলরেডি বেলুন। শাতিল কমেন্ট করেছে সেকা খাওয়া মৌল হাইড্রোজেন। হ্যাঁ, তোমরা যারা আমার জৈব যৌগের ক্লাস করেছো তোমরা জানো যে জৈব যৌগের বাপ্পারা হচ্ছে হাইড্রোজেন। কত রকমভাবে যে জৈব যৌগের মধ্যে হাইড্রোজেনকে ব্রেকআপ করানো হয়েছে তার আসলে বলে শেষ করানো যাবে না। সময় থাকলে আমি নিব 11 নম্বর চ্যাপ্টার, এসএসসিতে 11 নম্বর চ্যাপ্টারের ক্লাস অনেক ভালো। রুমা বলেছো আসাম ক্লাস। বর্ষা বলেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো ক্লাস। ওকে, আমি দেখতে পাচ্ছি তোমরা অনেকেই স্যাটিসফাইড। সো একজনও কিন্তু ক্লাস থেকে বের হওয়া যাবে না, একজনও যেন আমি দেখি না যে আজকের ক্লাস থেকে বের হয়ে গিয়েছে। সো আমাদের আজকের এই ক্লাসটি তোমারও কোনো বন্ধু যেন মিস না করে, এই জন্য কিন্তু তোমার বন্ধুকে একটু কমেন্ট বক্সে টোকা দিয়ে ডেকে নিয়ে আসতে পারো মেনশন করে। সো আমরা চলে যাচ্ছি আমাদের ব্লক নিয়ে আলোচনায়। আমি কিন্তু পুরো একটা চ্যাপ্টারের পূর্ণাঙ্গ বেসিক কিন্তু একটা স্লাইডে ক্লিয়ার করে দিচ্ছি, যেন পরবর্তী স্লাইডগুলো আমাদের পড়তে বা পরবর্তী টপিকসগুলো পড়তে আমাদের কাছে অনেক বেশি ইজি হয়। ওকে, ব্লক এসপিডিএফ 4টা ব্লক, অরবিটাল 4 প্রকার, ঠিক আছে, কিন্তু ব্লক 4 প্রকার, কনসেপ্ট দুইটা কিন্তু সেম না। এটা নিয়ে কিন্তু আমাদের বইতে আলোচনা নাই, কোনো টিচারও কিন্তু তোমাদেরকে পড়ায়নি, অথচ সেরা কলেজ প্রোগ্রামে এখান থেকে প্রশ্ন আসবে। তাহলে কি এই জিনিসগুলো ক্লিয়ার হতে হবে না? তুমি যদি মনে করো যে তোমার পূর্ণাঙ্গ বইটা পড়ে তুমি সেরা কলেজ ভর্তি প্রস্তুতি পূর্ণাঙ্গভাবে নিতে পারবা, অথবা তুমি যদি মনে করো যে তুমি এই পূর্ণাঙ্গ বইটা পড়েই তুমি তোমার সেরা কলেজে বা তোমার পছন্দের কলেজে চান্স পেয়ে যাবা, তাহলে আমি বলবো এটা টোটালি একটা রং কনসেপ্ট। এভাবে তুমি চান্স পাবা না। তোমাকে কোনো না কোনো মেন্টরের হেল্প নিতে হবে, কোনো না কোনো প্ল্যাটফর্মের হেল্প নিতে হবে, যে হেল্পটা কিন্তু আমরা করতেছি। সো এই যে বললাম যে বইয়ের বাইরে এই প্রশ্নগুলো আসবে, তুমি কিন্তু অ্যান্সার করতে পারবে না। সো এরকম কিন্তু প্রায় 50% টপিক্স রয়েছে, যে 50% টপিক্স কিন্তু তুমি শুধুমাত্র বই পড়ে তুমি কিন্তু কাভার করতে পারবে না, শুধুমাত্র এসএসসির প্রস্তুতির উপরে তুমি কিন্তু কাভার করতে পারবে না। কারণ কলেজ সেরা, তাহলে সেরা প্রশ্ন করবে না কেন? সেরা টপিক্স থেকে কেন প্রশ্ন করবে না? মেধাবীদের কেন বাছাই করবে না? তুমি যদি গতানুগতিক অ্যাজ ইউজুয়াল স্টুডেন্ট হয়ে থাকো এবং গতানুগতিক যদি প্রস্তুতি নাও, তাহলে তুমি চিন্তা করো যে এত স্টুডেন্ট কি আমাদের সেরা কলেজগুলোতে ভর্তি হতে পারবে? নিশ্চয়ই না। মেধাবীদের জন্য সেরা কলেজ। সো তোমাকে মেধাবী হতে হবে, ওইভাবে পরিশ্রম করতে হবে, ওইভাবে অবশ্যই কোনো মেন্টরের গাইডলাইন নিতে হবে, এবং সেই কাজটা আমরা বন্দি পাঠশালা অবশ্যই করব। ওকে, ঠিক আছে। আমাদের ব্লকগুলোর কনসেপ্টটা যদি বলি, এস ব্লক আমরা ইলেকট্রন বিন্যাস নিশ্চয়ই পারি। কোনো মৌলের সর্বশেষ ইলেকট্রনটি যেই অরবিটালে প্রবেশ করবে ওই মৌলটা সেই ব্লকের। সোডিয়াম 11 নম্বর ইলেকট্রন এস অরবিটালে প্রবেশ করে, তাহলে সোডিয়াম কোন ব্লকের মৌল? এস ব্লক। এই বরাবর দেখতে পাচ্ছ এস ব্লক 14টি মৌল। এস ব্লক 1 এবং 2 নম্বর গ্রুপের সবগুলো মৌলের ইলেকট্রন বিন্যাস যদি আমরা খেয়াল করি, তাহলে দেখতে পাবো লাস্ট ইলেকট্রনটা এস অরবিটালে কিন্তু প্রবেশ করেছে। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এস ব্লক রয়েছে 1 এবং 2 এই দুটি গ্রুপ, এবং এখানে 14টি মৌল রয়েছে। পি ব্লক আমরা দেখতে পাচ্ছি, দেখো 13 থেকে শুরু করে 18 পর্যন্ত প্রত্যেকটা মৌলই পি ব্লকের অন্তর্ভুক্ত, এবং 636। কীভাবে দেখো তো? 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। তোমাদের ইয়াসিন ভাই ধরো বল করলো 6 বলে আমি যদি 6টা ছক্কা মারি, তাহলে রান কত হবে? 36। 6 বলে 6টা ছক্কা,
6 বলে 6টা ছক্কা। তাহলে পি ব্লকে মৌল কয়টা? 36টা। ইয়াসিন ভাই বলে কয়টা ছক্কা মারলাম? 6টা। কয় বলে? 6 বলে 6 ছক্কা মারলাম। কত রান হলো? 36। সো এই যে দেখো এইটুকুই হচ্ছে আমাদের 36টা মৌল। পি ব্লকে মৌল হচ্ছে 36টা, এখানে লেখা আছে। সো আমরা পি ব্লক দেখে ফেললাম। কেমনে চিনব? ক্লোরিন কোন ব্লকে মৌল? পর্যায় সারণী তো মনে করতে পারতেছি না, কি হবে মাথার মধ্যে বা চোখের মধ্যে বিটিভির মধ্যে ঝিরঝির করা শুরু করছে। এত চিন্তা করার তো দরকার নাই। ইলেকট্রন বিন্যাস করে ফেলো। 1s2 2s2 2p6 3s2 3p5। 17 নম্বর ইলেকট্রন দেখতে পাচ্ছি পি অরবিটালে প্রবেশ করেছে, তাহলে ক্লোরিন পি ব্লকের মৌল। খুবই ইজি। ইলেকট্রন বিন্যাস জানা থাকলে কোনো অসুবিধা নাই। ইলেকট্রন বিন্যাসের জন্য মজার সূত্র রয়েছে সামনে, আজকে ট্রাই করবো শেখানোর। শোনো প্রিয়া শোনো, ডিপিএস করো, এফডিপিএস করো, শেষ। 1s থেকে শুরু করে 8s পর্যন্ত সব মুখস্থ শেষ। ইলেকট্রন বিন্যাস করতে পারবো। ট্রাই করবো আজকেই শেখানোর অথবা পরবর্তী ক্লাসে শেখানোর। কোনো কিছু মুখস্থ করতে হবে না, সবই আমরা মজার টেকনিকে শিখে ফেলবো। এবার ডি ব্লক আমাদের এই 3 থেকে 9, 4 থেকে শুরু করে 12 পর্যন্ত, 4 থেকে শুরু করে 12 পর্যন্ত। যদি এখানে আমাদের 3 পর্যন্ত কাউন্ট করা রয়েছে, কারণ এখানে একটু ব্যতিক্রম আছে এখানে, কারণ এই মৌলগুলো আসবে। সো ডি ব্লকে আমাদের 3 থেকে শুরু করে কাউন্টটা হয় 12 নাম্বার পর্যন্ত। সো তোমাকে যদি প্রশ্ন করা হয় ডি ব্লক কোনগুলো, গ্রুপ 3 থেকে 12 পর্যন্ত। এবং এই ডি ব্লকের মৌল রয়েছে টোটাল 41টা। একটা প্রশ্ন, সকল ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল নয়, কিন্তু সকল অবস্থান্তর মৌল ডি ব্লক মৌল। অবস্থান্তর কারা? ডি ব্লকে যে মৌলগুলো রয়েছে এদের আয়নের যদি D1 থেকে D9 পর্যন্ত, স্থিতিশীল আয়নে যদি D1 থেকে D9 পর্যন্ত ইলেকট্রন থাকে, তাহলে সেগুলোকে আমরা অবস্থান্তর মৌল বলবো, ট্রানজিশন সাবস্টেন্স বলবো আর কি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি ডি ব্লক মৌল 41টা। এফ ব্লক কোথায়? এই যে যাদেরকে চটকানি মারে আমরা বের করে দিয়েছিলাম, তারাই হচ্ছে আমাদের এফ ব্লকভুক্ত মৌল। সো আশা করি তোমরা এই ব্যাপারগুলো বুঝতে পেরেছো। সো আমরা ক্লিয়ার হয়ে নিলাম 7টি পর্যায়, 18টি গ্রুপ, 4টি ব্লক, তাদের আলাদা নাম কি, সব কিছু ক্লিয়ার হয়ে নিলাম। লাস্ট আর কি জানতে হবে আমাদের? এই যে পর্যায় সারণী দেখতে পাচ্ছ, 1989 সালে ইউপ্যাক এর সিদ্ধান্ত অনুযায়ী আমাদের 7টি পর্যায় এবং 18টি গ্রুপের মাধ্যমে এটা কিন্তু স্বীকৃত হয়। সো এটা কিন্তু আমাদের সর্বাধুনিক পর্যায় সারণী এবং এখানে 118টি মৌল রয়েছে। সো যারা এতক্ষণ আমাদের ক্লাসে থাকলে তোমাদের জন্য প্রত্যেকের জন্য রয়েছে কেয়া কসমেটিক্সের পক্ষ থেকে তোমাদের প্রত্যেকের জন্য ব্রেড। সো তোমরা ব্রেড খেয়ে আবার 30 সেকেন্ডের মধ্যে আবার ক্লাসে মনোযোগী হয়ে যাও। সো আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। সো আমরা দেখে ফেললাম যে পর্যায় সারণীকে আমরা যদি সাইড থেকে স্লাইস করি সারি পাওয়া যায়, উপর থেকে করলে কি পাওয়া যাবে? গ্রুপ পাওয়া যাবে। সাইড থেকে স্লাইস করলে সারি পাওয়া যাবে। সো আমরা পরবর্তী টপিকসে চলে যাচ্ছি। ওকে, সো আমরা পর্যায় সারণীর বেসিক জিনিসটা ক্লিয়ার হয়ে নিলাম। ওকে, সো এখানে রয়েছে পর্যায় সারণীতে 18টি যে গ্রুপ রয়েছে, আমাদের হয়তো এটা দেখতে অসুবিধা হতে পারে। আমি কিন্তু বলেছি এই স্লাইডগুলো প্রত্যেকেই দিয়ে দেওয়া হবে, তাদেরকেই দেওয়া হবে যারা আজকের এই ক্লাসটি শেয়ার করে দিবে এবং শেয়ার করে তোমার মেইলটা যারা কমেন্ট করবে তাদেরকে কিন্তু আজকের এই পূর্ণাঙ্গ ক্লাসের স্লাইডটি কিন্তু আমি দিয়ে দিব। ওকে, সো এখানে আমি দেখতে পাচ্ছি 18টি গ্রুপ রয়েছে। এখানে 18টি গ্রুপ রয়েছে। এই 18টি গ্রুপ দেখো 1 থেকে শুরু করে 18। আগে যখন আধুনিক পর্যায় সারণী ছিল সেখানে কিন্তু একটু ঝামেলা ছিল, 1A 1B 2A 2B 3A 3B এভাবে ছিল, ঝামেলা ছিল। কিন্তু সেই ঝামেলাটা আমি কিন্তু এখানে লিখে দিয়েছি। যেমন 8 নামে 3টা গ্রুপ ছিল, ঠিক আছে? আমরা দেখতে পাচ্ছি এই যে 8, 9, 10কে 8 বলা হতো, 1A আবার 1B, একের আবার 2টা গ্রুপ কেমনে হয়, এগুলোকে উপশ্রেণী বলা হতো। এখানে সন্দেহ গ্রুপ ও পর্যায়, এই টপিকস আমি সময় ব্যয় করতে চাচ্ছি না। আজকে আমি দিনের বেলা শেয়ার করেছিলাম যে 18টি গল্পের মাধ্যমে কিভাবে পর্যায় সারণীর 18টি গ্রুপের মৌলই মুখস্থ করে ফেলা যায়, সেই টেকনিকটা তোমাদেরকে শিখিয়েছিলাম। শুধু তাই নয়, 18টি গল্পের মাধ্যমে এবং টেকনিকের মাধ্যমে যে কোনো মৌলের পারমাণবিক সংখ্যা জেনে অন্য প্রত্যেকটা মৌলের পারমাণবিক সংখ্যা আমরা আসলে কীভাবে বের করতে পারি সেই টেকনিকটাও কিন্তু তোমাদেরকে শিখিয়েছিলাম। সো এটি ক্লাসের শেষে তোমাদের সাথে যেহেতু শেয়ার করা হবে এবং আমার যে শর্ট ভিডিওটা তোমাদেরকে ওপেন করেছিলাম সেটিতে আমি কিন্তু এই 18টি গল্প বলেছিলাম। সো ক্লাসে কিন্তু এটা নিয়ে সময় নষ্ট করতে চাই না, কারণ এর যেহেতু আমাদের একটু টেকনিক্যাল টার্ম, সো এটার উপরে যেহেতু আমাদের একটা শর্ট ভিডিও রয়েছে, সো সেটি আমাদের আজকে বন্দি পাঠশালা গ্রুপে আমি শেয়ার করে দিয়েছিলাম। ক্লাস শেষে এটি আমাদের কমেন্ট বক্সে কিন্তু আমি আবারও লিঙ্কটা শেয়ার করে দিব। ওকে, সো আমি একটু টেকনিক তোমাদেরকে দেখাতে চাই যে একটা মৌলের পারমাণবিক সংখ্যা মনে রেখে বাকি যে কোনো মৌলের পারমাণবিক সংখ্যা কীভাবে বের করা যায়। এর জন্য আমাদের শুধুমাত্র এই লাইনটা মনে রাখতে হবে। লাইনটা তো আমরা জানি যে আমাদের বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো, অথবা লেনাকে রবি ছেঁচে ফেলেছে। সো যাই হোক,
আমরা একটা মৌলের পারমাণবিক সংখ্যা মনে রেখে বাকি সমস্ত মৌলের পারমাণবিক সংখ্যা কীভাবে বের করতে পারি। কারণ আমাকে হঠাৎ বলে দিতে পারে যে মলিবডেনামের ইলেকট্রন বিন্যাস করো, তুমি কেমনে করবা যদি পারমাণবিক সংখ্যা না জানো? দ্যাট মিনস পারমাণবিক সংখ্যাটা কিন্তু জানতে হবে। তার জন্য আমাদের এই লাইনগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। প্রত্যেকটা গ্রুপের জন্যই আলাদা আলাদা টেকনিক রয়েছে। সো আমাদের টেকনিকটা সেটা বলি, টেকনিকটা কি মানে সেটা তোমাদেরকে বলি। তোমাকে পর্যায় সারণীর ম্যাজিক নাম্বারটা মনে রাখতে হবে 2 8 8 18 18 32, 2 8 8 18 18 32, এটা হচ্ছে পর্যায় সারণীর ম্যাজিক নাম্বার। সো তোমাকে কোনো একটা পারমাণবিক সংখ্যা দিয়ে দিলে তোমাকে আগে দেখতে হবে যে এর মধ্যে 2 8 8 18 18 32 এর মধ্যে কোন কোন সংখ্যাটি রয়েছে। এমন বোঝাতে পারিনি, আমি একটু এখানে দেখাই। ধরো যে বেরিলিয়াম পারমাণবিক সংখ্যা কত 4, তা আমরা বুঝতেই পারছো 4-এর মধ্যে কি 2 8 8 18 18 32-এর মধ্যে কোনটা আছে? 4-এর মধ্যে 2 আছে। তাহলে বেরিলিয়ামের পরবর্তী মৌল এর পারমাণবিক সংখ্যা বের করার জন্য কত যোগ করব? 8 যোগ করব। তারপরে কত যোগ করব? 8 যোগ করব। তারপর কত যোগ করব? 18 যোগ করব। তারপর কত যোগ করব? 18 যোগ করব। তারপর কত যোগ করব? 32 যোগ করব। এবার কি বুঝতে পেরেছো? 4 যদি আমি মাথায় রাখি বাকি প্রত্যেকটা মৌলের পারমাণবিক সংখ্যা বের করে ফেলতে পারবো। 4-এর সাথে 8 যোগ করব, 8 যোগ করব, 18 যোগ করব, 18 যোগ করব, 32 যোগ করব। দেখো তো তাই হয়েছে না? 4 12 20 38 56 88। সো এভাবে করে যে কোনো একটা গ্রুপের যে কোনো একটা মৌলের পারমাণবিক সংখ্যা মাথায় রেখে কিন্তু বাকি মৌলের পারমাণবিক সংখ্যা কিন্তু আমি বের করে ফেলতে পারি। তুমি কি জানো এভাবে 118টি মৌলের পারমাণবিক সংখ্যাই মনে রাখা যায় খুবই ইজিলি। সো আশা করি আমি মনে হয় ব্যাপারটা তোমাদেরকে বোঝাতে পেরেছি যে একটা মৌলের পারমাণবিক সংখ্যা মনে রেখে কীভাবে টোটাল 118টা মৌলের পারমাণবিক সংখ্যা মাথায় রাখা যায়। আমরা যদি পরবর্তী স্লাইডে চলে যাই তাহলে তোমাদেরকে হয়তো আরও ভালো মতো জিনিসটা বোঝানো যাবে। দেখো এখানে দেখো সচিন ইউনুস লারা আক্রমণাত্মক, আমি দেখতে পাচ্ছি মনটাকে রেখেছি বেঁধে। প্রত্যেকটা লাইনের জন্য খুবই মজার মজার ছন্দ রয়েছে। ছেঁড়া মন তোমার সঙ্গে, মানে মনটা ছেড়ে গেছে, মানে ব্রেকআপ হওয়ার পরে যেরকম হয় আর কি। ফের রোহান অসুস্থ হয়েছে, কোদাল রাখো ইরার মাথায়। সো যাই হোক, তোমরা যদি এই জিনিসগুলো মাথায় রাখো তাহলে মৌলগুলোর নাম মনে থাকবে। দ্বিতীয় যে কাজটি সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। দেখো তো এখানে 21 স্ক্যান্ডিয়াম, এর মধ্যে কি কি রয়েছে বলো তো? 2 রয়েছে, 8 রয়েছে, 8 রয়েছে না? 21-এর মধ্যে 8 2 16 আর 2 কত 18, তার মানে 21-এর মধ্যে 2 আছে, 8 আছে, 8 আছে। তাহলে 21-এর সাথে কত যোগ করলে পরবর্তী পারমাণবিক সংখ্যা পাবো? ডেফিনেটলি 18। তারপরে কত যোগ করব? আবার 18। তারপর কত যোগ করব? 32। দেখো তো ইট্রিয়াম, ল্যান্থানাম, অ্যাক্টিনিয়াম প্রত্যেকের পারমাণবিক সংখ্যা কি পেয়ে গিয়েছি না? এই টেকনিকে তুমি কিন্তু পারমাণবিক সংখ্যা খুব ইজিলি বের করে ফেলতে পারো। সো টেকনিকটা তোমাদের কেমন লেগেছে সেটা আমাকে একটু কমেন্ট বক্সে জানাবা, টেকনিকটা তোমাদের কেমন লেগেছে। সো আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। কী কী শিখলাম? পর্যায় সারণীর পূর্ণাঙ্গ বেসিক, 118টি মৌল কীভাবে মনে রাখা যায় তার টেকনিক, 118টি মৌলের জন্য ছন্দ, 18টি গ্রুপের জন্য ছন্দ, 18টা গল্প যেটা আমি আমার শর্ট ভিডিওটা ওপেন করে আবারও তোমাদেরকে শেখার ব্যবস্থা করে দিব। এবং আরেকটা জিনিস শিখলাম, যে কোনো একটা মৌলের পারমাণবিক সংখ্যা মনে রেখে বাকি প্রত্যেকটা মৌলের পারমাণবিক সংখ্যা কীভাবে মনে রাখা যায় তার টেকনিকটা তোমাদেরকে কিন্তু শিখিয়েছি। যে কোনো একটা মৌলের পারমাণবিক সংখ্যা মনে রেখে বাকি প্রত্যেকটা মৌলের পারমাণবিক সংখ্যা কীভাবে মনে রাখা যায় সেটা কিন্তু আমি তোমাদেরকে দেখাইলাম। এবার তোমাদের কাছে আমার প্রশ্ন, প্রত্যেকের কাছে প্রশ্ন, পি ব্লকে কয়টা মৌল রয়েছে? যতটুকু ক্লাস করে আসলাম তার মধ্যে থেকে 2-3টা প্রশ্ন করব, ঝটপট উত্তর দিবা। পি ব্লকে কয়টা মৌল রয়েছে? যে প্রশ্নগুলো ভর্তি পরীক্ষায় আসার মতো, সেরা কলেজ ভর্তি পরীক্ষায় আসার মতো সেইখান থেকে প্রশ্ন করব। পি ব্লকে কয়টা মৌল রয়েছে? চটপট। পি ব্লকে কয়টা মৌল রয়েছে? পি ব্লক, সময় 1 সেকেন্ড, চটপট টাইপ করো। পি ব্লকে কয়টা মৌল রয়েছে? আচ্ছা, অনেক ভালো, তোমার মতো ক্লাস না করে এনে পারতাম। ওকে, পি ব্লকে কয়টা মৌল রয়েছে? আমরা অলরেডি প্রায় 45 মিনিটের মতো ক্লাস করে ফেলেছি। আমাদের সাথে প্রায় এখনও 500 স্টুডেন্টের কাছাকাছি আমাদের সাথে রয়েছে। সো আমি বলেছিলাম যে আজকের এই স্লাইডগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হবে। সো তার জন্য কিন্তু আমাদের শেষ পর্যন্ত থাকতে হবে। ওকে, নতুন একটা টেকনিক চলে আসছে, এটা শেখাবো। পারমাণবিক সংখ্যা শিখলাম, পারমাণবিক ভর শিখবো না? ওকে, সৌমিক বলেছো 31, পিটাবো তোমাকে। তুমি অবশ্যই গ্রেড পাবা না আজকের ক্লাসে। সৌমিক বলেছো, সৌমিক, আচ্ছা সঠিক বলেছো হচ্ছে লাবণ্য। আচ্ছা, এসা বলেছো 36,
রাইসুল বলেছো 36। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের সেরা কলেজ ভর্তি পরীক্ষায় আসার মতো প্রশ্ন। ওকে, 36টা অনেকেই কারেক্ট আনসার করেছো। সো এবার আমরা চলে যাব আপেক্ষিক পারমাণবিক ভর 1 থেকে 30 পর্যন্ত মৌলের। তোমাকে অনেক সময় কিন্তু ম্যাথ করতে হয়, যেমন মৌলের ধারণা ও রাসায়নিক গণনা 6ষ্ঠ চ্যাপ্টারে মৌলের অনেক ম্যাথ করতে হয় না, স্টয়কিওমেট্রিকে ম্যাথ করতে হয় না, অনেক ধরনের কিন্তু ম্যাথ করতে হয়। সো সেই ম্যাথগুলো আমরা কীভাবে করব? ম্যাথ করতে গেলে সবার আগে যেটা লাগবে সেটা হচ্ছে পারমাণবিক ভর, তাই না? ওকে, তোমাদের কাছে প্রশ্ন করি, ক্লোরিনের আণবিক ভর কত? ক্লোরিনের আণবিক ভর কত? কমেন্ট বক্সে জানাও ক্লোরিনের আণবিক ভর কত। কারণ ম্যাথ করতে গেলে আমাদের হাইড্রোজেন ক্লোরাইডের ম্যাথ কিন্তু বারবার করতে হয়। সো একটু দেখি তো তোমাদের কে কে পারো ক্লোরিনের পারমাণবিক ভর কত, মানে এক্স্যাক্টলি আণবিক ভর আর কি। আপনি দেখি। সো আমরা এখন শিখবো, এই কমেন্টটা কিন্তু তোমরা করতে থাকো। একটা ব্যাপার, এই পূর্ণাঙ্গ স্লাইডটা পেতে গেলে তোমাদেরকে দুটি কাজ করতে হবে। একটা হচ্ছে আজকে ক্লাসটি শেয়ার করে দিতে হবে, এবং দ্বিতীয় যে কাজটি সেটা হচ্ছে অবশ্যই তোমার মেইলটা কমেন্ট করতে হবে, এবং প্রত্যেকের মেইলে আজকের ক্লাসের স্লাইডটা কিন্তু আমি পাঠিয়ে দিব। ওকে, সো আপেক্ষিক পারমাণবিক ভর, পারমাণবিক ভর যদি আমি মাথায় না রাখি কোনো ম্যাথ করতে পারবো না। এবং তোমরা কি জানো যে আমাদের হলি ক্রস কলেজে, নটরডেম কলেজে এবং সেন্ট জোসেফ কলেজে কেমিস্ট্রির 50% প্রশ্ন কিন্তু ম্যাথমেটিক্যাল টার্ম থেকে হয়, কারণ এই জায়গাগুলোতেই স্টুডেন্টরা কিন্তু দুর্বল থাকে। ওকে, 35.5 ভুল। আইদিত কমেন্ট করেছো কারেক্ট। ওকে, রিজিয়া বলেছো 36 টিপি ব্লকে, অ্যান্সার ঠিক আছে। তাহমিনা জেসমিন সুমি আমাদের এইচএসসি স্টুডেন্ট, তোমাকে পিটাবো, অ্যান্সার ভুল। সিদ্রাতুল মুনতাহা 35.5, অ্যান্সার ভুল। ক্লোরিন 35.5, অ্যান্সার ভুল। এটা হচ্ছে পারমাণবিক ভর, আমি বলেছি আণবিক ভর। আণবিক মানে কি? একটা অণুতে দুইটা পরমাণু রয়েছে, একটার ভর যদি 35.5 হয়, দুইটার কত? Cl2 না? তাহলে দুইটার ভর কত? ভর কত? 71। ম্যাথ করতে গেলে কি 35.5 ব্যবহার করে? এটা তো পারমাণবিক ভর। আণবিক ভর 71 মাথায় রাখতে হবে। গ্রাম পারমাণবিক ভরকে আণবিক ভর বলা হয়ে থাকে, এবার ভুল করা যাবে না। যারা যারা 35.5 বলতেছো তাদেরকে এই রুটি দিয়ে পিটাবো, তাদেরকে রুটি দিয়ে এভাবে পিটাবো যাতে রুটি নষ্ট হয়ে যাক। ওকে, ঠিক আছে, আমরা এখন শিখবো। আমি বুঝতেছি যে তোমাদের মধ্যে এই ধরনের দুর্বলতা রয়েছে। সো আপেক্ষিক পারমাণবিক ভর শিখবো 1 থেকে 30 পর্যন্ত। তার জন্য আমাদের 3টা টেকনিক ফলো করতে হবে। একটা হচ্ছে জোড় সংখ্যা বিশিষ্ট, যাদের পারমাণবিক সংখ্যা জোড়, পারমাণবিক সংখ্যা তো শিখেই আসলাম আমরা। যাদের পারমাণবিক সংখ্যা জোড় তাদের জন্য একটা টেকনিক, যাদের পারমাণবিক সংখ্যা বেজোড় তাদের জন্য একটা টেকনিক, আর কয়েকটা ব্যতিক্রম রয়েছে 1 থেকে 30 পর্যন্ত। জোড় পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের ক্ষেত্রে আমরা কি করব? পারমাণবিক সংখ্যা ইন্টু 2, শেষ। সংখ্যাকে 2 দ্বারা গুণ করে দিলে হয়ে যাবে। আরে কত ইজি, আর কি মুখস্থ করার দরকার আছে? হাইড্রোজেনের 1 হিলিয়ামের 4, হাইড্রোজেনের 1 হিলিয়ামের 4, এভাবে করে ক্লোরিনের 35.5, ক্লোরিনের 35.5, এভাবে মুখস্থ করার দরকার আছে? সোডিয়ামের 23, সোডিয়ামের 23, সোডিয়ামের 23, এভাবে কি মুখস্থ করার দরকার আছে? আরে তুমি তো সায়েন্সের স্টুডেন্ট, তোমাকে তো এইভাবে তোতা পাখির মতো মুখস্থ করলে হবে না। তুমি তো অন্য কোনো গ্রুপের স্টুডেন্ট না, তুমি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তুমি মেধাবী। সো তোমার মাথার মধ্যে যত বেশি গ্যাঞ্জাম রাখবা তত বেশি তোমার জন্য তো তোমার মানে হার্ড ডিস্ক ফুল হয়ে গেলে তোমার র্যাম তো স্লো হয়ে যাবে। সো র্যামকে ফ্রি রাখতে হবে। ওকে, সো পারমাণবিক সংখ্যা ইন্টু 2 যদি আমরা করি তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর পেয়ে যাব। এখন চলো তো আমরা একটু প্র্যাকটিস করে আসি। দেখো তো, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত? 8, ম্যাগনেসিয়ামের কত? 12, সিলিকনের কত? 14, সালফারের কত? 16, ক্যালসিয়ামের কত? 20। সো আমরা একটু দেখি তো যে এদের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যাগুলো কীভাবে ডবল হয়েছে। দেখো তো, অক্সিজেনের ক্ষেত্রে 16, যদিও স্লাইডটা একটু উপরে উঠে গেছে। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে 12 দুগুণে 24, সিলিকনের ক্ষেত্রে 14 দুগুণে 28, সালফারের ক্ষেত্রে 16 দুগুণে 32, ক্যালসিয়ামের ক্ষেত্রে 20 দুগুণে 40। দেখেছো, জোড় মৌলগুলোর ক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে, কয়েকটা ব্যতিক্রম। আমরা দেখে ফেললাম যে জোড় পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের ক্ষেত্রে 2 দ্বারা গুণ করে দিলে আমরা পেয়ে যাব। এবার আসো আমরা একটু দেখি যারা বেজোড়, বেজোড় পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের ক্ষেত্রে আমরা কিভাবে পারমাণবিক ভরটা বের করতে পারি। একটু দেখো, পারমাণবিক সংখ্যা ইন্টু 2 সাথে 1 যোগ করে দিতে হবে। যেহেতু বেজোড় একটু পাপ করেছে, বেজোড়ের সাথে 1 যোগ করে দিব আমরা। পারমাণবিক সংখ্যা ইন্টু 2 প্লাস 1, পারমাণবিক সংখ্যা ইন্টু 2 প্লাস 1, এটা যদি আমরা করি তাহলে কিন্তু আমরা আপেক্ষিক পারমাণবিক ভর পেয়ে যাব। সো আমরা একটু দেখি যে কারা কারা রয়েছে এই সারিতে। বোরন, ফ্লোরিন, সোডিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম, প্রত্যেকের পারমাণবিক সংখ্যা বেজোড়। সো আমরা একটা একটা করে দেখি। বোরনের ক্ষেত্রে 5 দুগুণে 10 আর 1 কত? 11, একটু তোমার উপর নিচে হয়ে গেছে।
ফ্লোরিনের ক্ষেত্রে কত? 9 দুগুণে 18 আর 1 19। আমরা যদি বলি সোডিয়ামের ক্ষেত্রে 11 দুগুণে 22, 1 যোগ করে দাও, তাহলে কত আসবে? 23। ফসফরাসের ক্ষেত্রে 15, 15 দুগুণে 30 আর 1 31। পটাশিয়ামের ক্ষেত্রে 19 দুগুণে 38 আর 1 39। আর ম্যাজিকের মতো এগুলো কেন মুখস্থ করবো আমরা? এই সোডিয়ামের 31 হয়, সোডিয়ামের 31 হয়, ফসফরাসের 31, সোডিয়ামের 23, ফ্লোরিনের 19, এভাবে পড়বো আমরা? অনেকেই কিন্তু এভাবে পড়ো তোমরা। সো এটা কিন্তু করা যাবে না, ওকে। আচ্ছা, সো আচ্ছা, একজন বলেছো জয়নাব হাসান ভাই, আপনার এই টেকনিকগুলো আপনার ইউটিউব চ্যানেলে অনেক আগে দেখে ফেলেছি। হ্যাঁ, ইউটিউব চ্যানেলে আমি এই টেকনিকগুলো ওপেন করেছিলাম, আমাদের পেইড কোর্সের ক্লাসটা ওপেন করেছিলাম। সো সেখান থেকেও তোমরা চাইলে দেখে নিতে পারো। আচ্ছা, সো আমরা দেখে ফেললাম যে বেজোড় পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের ক্ষেত্রে আমরা পারমাণবিক ভরটা কীভাবে বের করতে পারি। আচ্ছা, তোমরা এখন কি মনে মনে চিন্তা করতেছো না, এই হাইড্রোজেন কই গেল, নাইট্রোজেন কই গেল, এগুলো তো দেখলাম না, বোরন কই গেল? ব্যতিক্রম হলো নাইট্রোজেন আর ক্লোরিন। এই লাইনটা তোমাকে একটু মাথায় রাখতে হবে। ব্যতিক্রম হলো নাইট্রোজেন আর ক্লোরিন, এটাই শুধু তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে এদের ক্ষেত্রে ব্যতিক্রম কীরকম? এদের ক্ষেত্রে ব্যতিক্রম যেমন 4, পারমাণবিক সংখ্যা 4, তাহলে কি করা উচিত ছিল? ডাবল করে দিলে হয়ে যেত, কিন্তু না, আমরা ডাবল করে 1 যোগ করব। এর ক্ষেত্রে আমাদের 9, মানে এটা জোড় হলেও বেজোড়ের টেকনিক ফলো করব। নাইট্রোজেনের ক্ষেত্রে নাইট্রোজেন কি 7 বেজোড়, কিন্তু জোড়ের টেকনিক ফলো করতে হবে। 7 দুগুণে কত? 14। হাইড্রোজেন 1, হাইড্রোজেনের ক্ষেত্রে ব্যতিক্রম। আসলে হাইড্রোজেন টোটালি আসলে যেহেতু জৈব যৌগের বাপ্পার রাজ, ওর ক্ষেত্রে তো ব্যতিক্রম হবেই, 1 মাথায় রাখবো আমরা। আর্গনের ক্ষেত্রে আমরা 2 যোগ করি, ডাবল করার পরে 2 যোগ করি, 2 না এক্স্যাক্টলি 4 যোগ করি, 8 দুগুণে 36 আর 4, মানে এই মৌলগুলো আমরা কোনো টেকনিক অ্যাপ্লাই করার চেষ্টা করব না। ব্যতিক্রম হলো নাইট্রোজেন আর ক্লোরিন। এরপর ক্লোরিনের ক্ষেত্রে 35.5। স্লাইডে যেটা হয়েছে 1 ঘর করে উপরে চলে গিয়েছে, তোমরা যখন পিডিএফ পাবা এখানকার, তখন কিন্তু সেখানে অ্যাডজাস্ট করে দেওয়া হবে। সো আমরা দেখে ফেললাম যে আমাদের পর্যায় সারণীতে যে মৌলগুলো রয়েছে 1 থেকে 30 পর্যন্ত, এগুলো নিয়ে যেহেতু আমাদের ম্যাথ করতে হয়, এগুলোর প্রত্যেকটার পারমাণবিক ভর আমরা কিভাবে বের করতে পারি তার খুবই সহজ একটা টেকনিক তোমাদেরকে শিখিয়ে দিলাম। এখন কিন্তু আর কেউ মুখস্থ করবো না। যারা মুখস্থ করবা, এই সোডিয়ামের 23, এই সোডিয়ামের 23, আর্গনের 40, তাদের কাউকেই কিন্তু আজকের ক্লাসের শেষে এই ব্রেড দেওয়া হবে না, ঠিক আছে? ওকে, সো কমেন্ট বক্সে জানতে চাই ক্লাস কেমন লাগতেছে। সো এতক্ষণ পর্যন্ত আমরা যে টপিকসগুলো কভার করলাম প্রত্যেকটাই ছিল বেসিক টপিক্স। একবার তোমাদের কিন্তু রিভাইজও হয়ে গেল। আমি প্রতিটা টপিক্স কিন্তু টেকনিক্যালি পড়ানোর চেষ্টা করেছি। কেমন লাগতেছে ক্লাস? সো কমেন্ট বক্সে একটু জানাতে থাকো কেমন লাগতেছে ক্লাস। ওকে, একটা ব্যাপার, 21 থেকে 30 মৌলগুলো নিয়ে তো তোমরা প্রশ্ন করলে না। এখানে আরেকটা ম্যাজিক্যাল টেকনিক রয়েছে, সে ম্যাজিক্যাল টেকনিকটা একটু দেখি। পারমাণবিক সংখ্যা ইন্টু 2 প্লাস নাম্বার। কি নাম্বার? বুঝলাম না তো, কি নাম্বার? পারমাণবিক সংখ্যাকে 2 দিয়ে গুণ করলে কি হবে না? এগুলোই কিন্তু সব থেকে কঠিন। যেমন আমরা জিঙ্কের ক্ষেত্রে করি, কপারের ক্ষেত্রে, এই মৌলগুলো নিয়ে আমাদের কিন্তু প্রতিনিয়ত কাজ করতে হয়। ডেনিয়াল সেল নিয়ে কাজ করতে হয়, যেটাকে তোমরা গ্যালভানিক সেল বলে জানো। কপারের ক্ষেত্রে 63.5, কেমনে? জিঙ্কের ক্ষেত্রে 65.5, এটা কেমনে? মানে মনে রাখবো কীভাবে? একটু কঠিন, তাই না? সো চলো আমরা একটু দেখে নিই এই নাম্বারটা কত। নাম্বারটা হচ্ছে 3 4 5 4 5 4 5 3 5 5 5 3 4 5 4 5 4 5 3 5 5 5। একটু বলো তো আমার সাথে সবাই, কমেন্ট বক্সে কিন্তু এটা লিখতে হবে, কমেন্ট বক্সে লিখতে হবে 3 3 4 5 4 5 4 5 3 5 5 5 3। কমেন্ট বক্সে লিখো তো তোমরা সবাই, একটু কমেন্ট বক্সে টাইপ করো, তাহলে মাথায় কিন্তু গেঁথে যাবে। কমেন্ট বক্সে একটু টাইপ করো, এই সংখ্যাটা তোমরা একটু টাইপ করো কমেন্ট বক্সে। যারা এই মুহূর্তে ক্লাসে রয়েছে প্রত্যেকে টাইপ করবা এটা। 3 4 5 4 5 4 5 3 5 5 5 3 3টা সেট হবে, 3 3টা সেট, 3 3টা সেট, 3 3টা সেট, 3 3টা সেট কি 4 5 4 5 4 5 3 5 5 5। তারপরে 3-এর সাথে 3টা সেট, 3-এর সাথে 3টা সেট, এভাবে মনে রাখবো আমরা। সো কমেন্ট বক্সে একটু লিখে দাও তো, প্রত্যেকে একটু কমেন্ট বক্সে লিখে দাও তো। আমি ঠিক এই জায়গাটাতে যে টেকনিক তোমাদেরকে একটু দেখাচ্ছে সেটা একটু প্রত্যেকে কমেন্ট বক্সে লিখে দাও। 3 আর 3টা সেট, তাহলে 3 4 5 4 5 4 5 3
4 5 5 5। ওকে, আমাদের সাথে আবিদ জয়েন করে অলরেডি লিখে ফেলেছে। আমি বাকিদেরকেও রিকোয়েস্ট করব প্রত্যেকেই যেন এটি কমেন্ট বক্সে লিখে দাও, অবশ্যই লিখে দাও। নিলয় চৌধুরী আমাদের সাথে জয়েন করে ও লিখে দিয়েছে অলরেডি। সো তোমরা একটু কমেন্ট বক্সে লিখে দিতে থাকো। ওকে, অনেকেই লিখতে শুরু করে দিয়েছো। অথই লিখেছো। আমি কেন লিখতে বলতেছি, কারণ লেখার মানেটা হচ্ছে এটা যদি তুমি লিখো তাহলে কিন্তু তোমার মাথায় টপিকসটা কিন্তু একদম গেঁথে যাবে, আর কখনো ভুল হবে না। চলো আমরা একটু অ্যাপ্লাই করে আসি, কীভাবে এটা আমরা অ্যাপ্লাই করতে পারি। চলো আমরা একটু অ্যাপ্লাই করে আসি। স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক, এগুলোই তো 21 থেকে 30 পর্যন্ত। সো এখানে আমরা অ্যাপ্লাই করবো 3 4 5 4 5 4 5 3 5 5 5, এটা আমরা অ্যাপ্লাই করব, ঠিক আছে। ওকে, এখন আসো আমাদের এখানে আমরা আসলে কীভাবে জিনিসটা অ্যাপ্লাই করতে পারি। ওকে, যাই হোক, এখানে আমরা অ্যাপ্লাইটা ঠিক যেভাবে করব খেয়াল করে দেখো। স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে আমরা যেটা করব, ডাবল করব 3 যোগ করব। টাইটেনিয়ামের ক্ষেত্রে কী করব, ডাবল করব 4 যোগ করব, ডাবল করব 5 যোগ করব, ডাবল করব 4 যোগ করব। ঠিক এভাবে আমরা আসলে টোটালটা কাভার করে ফেলবো। সো আশা করি, আমার মনে হয় তোমরা এখন ব্যাপারটা বুঝে ফেলতে পেরেছো। আশা করি আমরা এখন তোমাদেরকে নিশ্চয়ই বোঝাতে পেরেছি। এটার উপরেও আমার একটা শর্ট ভিডিও রয়েছে, সেই শর্ট ভিডিওটা আমি আজকেই বন্দি পাঠশালা গ্রুপে শেয়ার করে দিব, তোমরা অবশ্যই সেটা দেখে নিও। 1 থেকে 30 পর্যন্ত মৌলের পারমাণবিক ভর মনে রাখার মজার টেকনিক, সেটা আমি বন্দি পাঠশালা গ্রুপে শেয়ার করে দিব, তোমরা অবশ্যই সেটা দেখে নিও। তাহলে আজকের ক্লাস শেষে দুইটা জিনিস শেয়ার করব। পর্যায় সারণী 118টা মৌল মনে রাখার জন্য 18টি গল্প, একই সাথে পারমাণবিক সংখ্যা মনে রাখার জন্য টেকনিক, দ্বিতীয়ত 1 থেকে 30 পর্যন্ত মৌলের পারমাণবিক ভর মনে রাখার জন্য মজার টেকনিক, দুটি শেয়ার করব। সো তোমরা অবশ্যই বন্দি পাঠশালা গ্রুপ থেকে কিন্তু এটা দেখে নিবা। সো নতুন টপিক্সে চলে যাচ্ছি, মৌলের পর্যায় নির্ণয়। মৌলের পর্যায় নির্ণয় এবং গ্রুপ, এখান থেকে প্রতি বছর প্রশ্ন হয়। ক্লোরিনের পর্যায় সারণীতে গ্রুপ কত, পর্যায় কত? ম্যাঙ্গানিজের পর্যায় সারণীতে গ্রুপ কত, পর্যায় কত? আর্গনের পর্যায় সারণীতে গ্রুপ কত, পর্যায় কত? ফসফরাসের পর্যায় সারণীতে গ্রুপ কত, পর্যায় কত? খুবই কমন প্রশ্ন, যদিও আজকে ক্লাসের শুরুতে তোমাদেরকে বেসিক ব্যাপারটা ক্লিয়ার করেছি। সো তারপরেও এটা আমি এখন তোমাদেরকে শেখাবো। তার আগে তোমাদেরকে প্রশ্ন, তোমরা বলো ক্লাসটি কেমন লাগতেছে। এতক্ষণ পর্যন্ত আমরা অনেকগুলো টপিকস কিন্তু ক্লিয়ার করে ফেলেছি, আমরা প্রায় 1 ঘন্টার উপরে, 1 ঘন্টার কাছাকাছি ক্লাস করে ফেলেছি। কেমন লাগতেছে আজকের ক্লাসটি? কারণ এভাবেই কিন্তু আমাদের পরবর্তী ক্লাসগুলো পর্যায়ক্রমে চলতে থাকবে। সো কেমন লাগতেছে আজকের ক্লাসটি সেটা একটু কমেন্ট বক্সে জানাও। তার মাঝখানে বলে রাখি, এই যে আমরা যে স্লাইডে ক্লাস নিচ্ছি, এই স্লাইডটা কিন্তু তোমাদেরকে পেতে হলে দুটি কাজ করতে হবে। প্রথম কাজটি, আমাদের আজকের এই ক্লাসটি তোমার টাইমলাইনে শেয়ার করে দিতে হবে পাবলিক করে, অথবা তোমার কোনো গ্রুপে শেয়ার করতে পারো। এবং দ্বিতীয়ত, কমেন্ট বক্সে তোমার মেইলটি কমেন্ট করতে হবে, ফলে তোমার মেইলে আজকের এই ক্লাসের পিডিএফটি কিন্তু পৌঁছে যাবে। সব একটু দেখি তোমরা কে কে রেসপন্স করতেছো। আচ্ছা, মাবিয়া মুস্তফা, হ্যাঁ ঠিক আছে। আমি কি কন্টিনিউ করে যাব ক্লাসটি, নাকি ক্লাসটি শেষ করে দিব? কারণ 1 ঘন্টার উপরে আমরা কিন্তু ক্লাস করে ফেলেছি, অসাধারণ ক্লাস সেই বড়। আজকের ক্লাসের শেষে কিন্তু তোমাদের আরও একটা কাজ থাকবে। এই টোটাল ক্লাসে তোমরা যে নোটটা করতেছো অথবা ক্লাসের উপরে তোমাকে কিন্তু রিভিউ দিতে হবে। তোমাদের রিভিউর উপরে ডিপেন্ড করবে যে পরবর্তী ক্লাসগুলো আমিই নিব নাকি অন্য কোনো ইনস্ট্রাক্টর নিবে। সো কেমিস্ট্রি ক্লাস তোমরা যেহেতু চাও বেশি করে, চাইবো তোমরা প্রত্যেকে যেন আমাদের ক্লাসের উপর বন্দি পাঠশালা গ্রুপে রিভিউ দাও, কারণ তোমাদের রিভিউর উপরেই আমি বেস করে সিদ্ধান্ত নিব যে পরবর্তী কেমিস্ট্রি ক্লাসগুলো আমি নিব কিনা। আচ্ছা, জোস ক্লাস, অনেক এত ভালো। অনেকদিন পরে যদিও আমি লাইভ নিতে আসলাম, খুব ভালো ভাইয়া। ঠিক আছে, আমি আর কমেন্ট পড়ে সময় নষ্ট করতে চাচ্ছি না, আমি পরবর্তী কনসেপ্টে চলে যাই। কারণ ক্লাসে আসলে যত বেশি টপিকস তোমাদেরকে শেখাতে পারবো তত বেশি তোমাদের জন্য উপকার। মৌলের পর্যায় নির্ণয় আর কিচ্ছু করতে হবে না, আবার আমরা সেখানে চলে যাই। এই ব্রেডগুলোকে আমরা এখন কি করব, খেয়ে ফেলবো, তাই না? লোভ লাগতেছে না? ওকে, জেলিও আছে। এই ব্রেডগুলোকে আমরা এখন কি করব, সাইড থেকে স্লাইস করব। সাইড থেকে স্লাইস করব। কয়টা স্লাইস হবে? 7টি স্লাইস হবে, কারণ পর্যায় সারণীতে সারি তো 7টা। 7টা স্লাইস যদি হয় তাহলে পর্যায় নির্ণয় করতে গেলে ওই সাইড থেকে স্লাইস করলেই হয়ে যাবে। তোমাকে যদি বলে পর্যায় নির্ণয় করো তো, তাহলে বলবা স্যার ব্রেড দেন আর একটা চাকু দেন, আমি একটু স্লাইস করে দেখি, তাহলে আমি বলে দিতে পারবো পর্যায় কত। তো যাই হোক, এরকম মজা করতে পারো তুমি।
তোমাকে যদি বলা হয় ক্লোরিন এর পর্যায় কত, তাহলে তুমি স্যারকে বলবা স্যার কিছু ব্রেড দেন আর আমাকে চাকু দেন, তাইলে আমি বলে দিতে পারবো পর্যায় সারণীতে ক্লোরিনের পর্যায় কত। হ্যাঁ, এক্স্যাক্টলি কনসেপ্টটাও এটাই, যে তোমাকে যে কাজটি করতে হবে, যে মৌলের পর্যায় নির্ণয় করতে বলবে তোমাকে শুধু চিন্তা করতে হবে ওই মৌলটি পর্যায় সারণীর কত নাম্বার পর্যায়ে অবস্থিত, তার মানে কি 7টা স্লাইসের মধ্যে কোন জায়গাটাতে অবস্থিত, তাই না? সেটা কীভাবে বের করা যায়? ইলেকট্রন বিন্যাস করতে হবে সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যাটা। আমার মনে হয় কঠিন একটা শব্দ, তাই না? কোয়ান্টাম সংখ্যা যদিও ইন্টারমিডিয়েটের টার্ম। ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তরে এসপিডিএফ এর পিছনে যে সংখ্যাটা থাকে ওইটাই, এসপিডিএফ এর সাথে বা পিছনে যে সংখ্যাটা থাকে ওইটাই হচ্ছে মৌলের পর্যায়। সো আমরা আরও সহজ করে যদি প্র্যাকটিসে যাই তাহলে তোমাদের কাছে ক্লিয়ার মনে হবে। সর্বোচ্চ প্রধান শক্তি স্তরের মান যেমন 3s, এসটা অরবিটাল এবং 3টা, এটাই হচ্ছে আমাদের সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা বা কোয়ান্টাম সংখ্যা। সর্বোচ্চ প্রধান শক্তি স্তরের মান, প্রধান শক্তি স্তর আমরা তো জানি, সর্বশেষ শক্তি স্তরকে আউটারমোস্ট শেল বা প্রধান শক্তি স্তর বলা হয় বা সর্ববহিস্থ শক্তি স্তর বলা হয়। এটা না জানলে তো আমরা বন্ধন বুঝবো না, এটা না জানলে আমরা যোজনী বুঝবো না, অনেক কিছু বুঝবো না। ওকে, সো আমরা একটু প্র্যাকটিসে চলে যাই। যেমন ক্যালসিয়ামের ক্ষেত্রে 3p4s, এটাই কি সর্বশেষ শক্তি স্তর না? এসের সাথে দেখো লাগানো কোন সংখ্যাটা আছে 4, তার মানে কয় নাম্বার স্লাইসে পড়বে? 1 2 3 4, 4 নাম্বার পর্যায়ে, চতুর্থ পর্যায়ে। সো আমরা যদি আরেকটু প্র্যাকটিসে যাই, দেখো পর্যায় 4। আমরা যদি আরেকটু প্র্যাকটিসে যাই, এবার তোমাদেরকে বলতে হবে আয়রনের ক্ষেত্রে বলে পর্যায় সারণীতে পর্যায় কত। কমেন্ট বক্সে একটু জানাও তো আয়রনের ক্ষেত্রে পর্যায় কত, আমি একটু দেখতে চাই তোমরা টপিক্সটা ক্লিয়ার কিনা। ওকে ওকে, ঠিক আছে, আমি একটু দেখতে চাই যে তোমরা এই টপিক্সটা ক্লিয়ার কিনা, তোমরা এই টপিক্সটা ক্লিয়ার কিনা একটু কমেন্ট বক্সে দেখতে চাই যে আয়রনের ক্ষেত্রে পর্যায় কত। এই প্রশ্নটা কিন্তু সেরা কলেজ ভর্তি প্রস্তুতির জন্য খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটা কিন্তু এনডিসি বলো, হোলি ক্রস বলো, সেন্ট জোসেফের বলো, প্রত্যেকটা জায়গার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি একটু দেখতে চাই আয়রনের ক্ষেত্রে পর্যায় কত। আমি কি বলেছিলাম? খুঁজবো, তার মানে কিন্তু এরকম না যে একদম লাস্টে দেখে যা দেখবো তাই, এরকম কিন্তু না। কনসেপ্টটা কি? ইলেকট্রন বিন্যাসের সর্বোচ্চ প্রধান শক্তি স্তরের মান। আর চুরি শিখাই তোমাদেরকে, কি করবা জানো? কোয়ান্টাম সংখ্যা ফংখ্যা বুঝি না, যে অলরেডি একজন ভুল করছে, একজন পাপিকে পেয়ে গেছি, আফান মোহাম্মদ, তোমাকে মেরে তারপর শিখাবো। কি করবো জানো? এই খোঁজাখুঁজি করবো। আমি কিচ্ছু চিনি না, 1 কি, এস কি, কিচ্ছু চিনি না। এখানে 2 কি জন্য, এই 2টি কি জন্য, কিচ্ছু চিনি না। এর মধ্যে খুঁজে বের করবো 1 2 2 3 3 4 সব থেকে বড় সংখ্যা কোনটা, সেটাই পর্যায়। এর মধ্যে খুঁজে বের করো তো সব থেকে বড় সংখ্যা। মাথার উপরে আবার দেখো না, এই 6 দেখে আবার 6 বলার দরকার নেই। যে সামনে যেই সহগটা থাকে, আমরা সহগ প্রত্যেকে চিনি, 1 2 2 3 3 4, তার মানে 4। 1 2 2 3 3 4, 3 না 4, বেশি সংখ্যা 4। এভাবে তুমি কিন্তু কিচ্ছু না বুঝে, একটা আর্টসের স্টুডেন্টও কিন্তু এভাবে পর্যায়ে বের করে ফেলতে পারে। ও কিচ্ছু চেনে না, শুধু সংখ্যা চেনে, 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা চেনে। সো যদি সংখ্যা চেনো তাইলে তুমি পর্যায়ে বের করতে পারবা। সো এখানে সব থেকে বড় সংখ্যা কোনটা? 4। ইজি, মোস্ট ইজি। সো আশা করি এখন ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। ওকে, এটা কিন্তু মোস্ট ইজি, পর্যায়ে বের করা ইজি, কিন্তু গ্রুপ বের করা কিন্তু একটু কঠিন আছে। সেটার পর্যায়ে নাম্বার 4। যারা 3 অ্যান্সার করেছো তোমাদের প্রত্যেককে পিটাবো, একজনকেও ব্রেড দিব না। ওকে, এবার আমরা গ্রুপ নির্ণয় করব। গ্রুপ নির্ণয়ের জন্য তোমাকে 3টা পদ্ধতি ফলো করতে হবে। এই টপিক্সটা কিন্তু ইন্টারমিডিয়েটের জন্য সমানভাবে ইম্পর্টেন্ট। এসএসসি এইচএসসি প্রত্যেকের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। এইচএসসিতে যেও লাগবে, এসের জন্য, পি এর জন্য এবং ডি এর জন্য। এসের জন্য, পি এর জন্য এবং ডি এর জন্য তোমাকে 3 ধরনের জিনিসপত্র মনে রাখতে হবে। এসের জন্য মাথায় রাখতে হবে এস এর ইলেকট্রন। এস এ যতগুলো ইলেকট্রন আছে ঠিক সেটাই হচ্ছে গ্রুপ। পি এর জন্য যেটা করতে হবে এস প্লাস পি প্লাস 10 কিন্তু এসপির সাথেই যাবে। ডি এর জন্য এস প্লাস ডি এর ইলেকট্রন। এই 3টা সূত্র তোমাকে মাথায় রাখতে হবে। এফ মানেই হচ্ছে গ্রুপ 3, আর কোনো কথা নেই। মানে এফ এর জন্য আমাদের আর কোনো গ্রুপ সংখ্যা নির্ধারণ করতে হবে না, কিন্তু আমরা দেখব ওই মৌলের সর্বশেষ ইলেকট্রনটা
এসে গেছে, পিতে গেছে নাকি ডিতে গেছে, এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। সো এস এর জন্য যতগুলো ইলেকট্রন আছে সেটাই তার গ্রুপ। পি এর জন্য এস এ যতগুলো ইলেকট্রন, পিতে যতগুলো ইলেকট্রন প্লাস 10। মনে করো তুমি আজকে করোনার জন্য বাইরে তো এখন বের হওয়া যায় না। আচ্ছা ধরো তোমার ইয়াসিন ভাইয়া, করোনার জন্য তো এখন আসলে বাইরে বের হওয়া যাবে না কোনোভাবে, এবার তোমার ইয়াসিন ভাইয়া চুপি 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 বাইরে বের হয়েছে। বের হওয়ার পরে ধরছে এক এসপি ধরে ইয়াসিন ভাইয়াকে এভাবে পাম পাম করে 10টা বেতের বাড়ি দিছে, এবং ইয়াসিন ভাই ওমা 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 করে বাসায় চলে আসছে। পরে এসে বলছে ভাই অবস্থা খুবই খারাপ, 10টা বাড়ি মারছে এসপিতে। এবং এসপিতে যদি তোমার ইয়াসিন ভাইকে 10টা বাড়ি মারে অবস্থা কি খারাপ হবে। ইয়াসিন ভাই কিন্তু বাসার রুমে শুয়ে আছে, মানে ব্যথায় অবস্থা খুবই খারাপ। সো তোমরা সবাই কিন্তু দোয়া করবা, অসুস্থ হলে আসলে সবারই খারাপ লাগে, তো তোমরা সবাই ইয়াসিন ভাইয়ের জন্য দোয়া করবা। এখন ভুল করে যেহেতু বাইরে বেরিয়ে পড়েছে, এখন এসপি যেহেতু 10টা বাড়ি মেরেছে, কিছু করার নাই, তো এটা ভুলই ছিল। তোমরা কেউ কিন্তু বের হো না ইয়াসিন ভাইয়ের মতো। আচ্ছা এখন আসো, এসপি 10টা বেতের বাড়ি মারছে বা ডান্ডার বাড়ি মারছে, সে যাই হোক না কেন, ঘটনা সত্য ঘটনা অবলম্বনে হোক বা যে ঘটনা অবলম্বনেই হোক না কেন, তোমরা ইয়াসিন ভাইকে নক করে জেনো যে ভাই এখন কেমন আছে, ব্যথা কমছে কিনা। ওকে, আমি চেষ্টা করবো লাইভ ক্লাস শেষে তাকে মালিশ করে দেওয়ার। এখন আসো SP10, নিশ্চয়ই এখন তোমাদেরকে বোঝাতে পেরেছি। S প্লাস P প্লাস 10, 10 কিন্তু যোগ করতে হবে। কেন 10 বলো তো, একটু পরে পর্যায় সারণীতে নিয়ে যেয়ে তোমাদেরকে আরও একবার বোঝাচ্ছি। সো পি ব্লকভুক্ত মৌলের ক্ষেত্রে আমাদের 10 যোগ করতে হবে। আমরা একটু স্লাইডে চলে যাই, তাহলে ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার হবে। এস এর ইলেকট্রন কাঠামো শেষে থাকলে আমরা এই কাজগুলো করব। সো আমরা প্র্যাকটিসে যাব। আমি এই জিনিসটাই বোর্ডে আরেকটু সহজ করে তোমাদেরকে বুঝাইলাম। পি ব্লকের ক্ষেত্রে S প্লাস P প্লাস 10, ওকে। ডি এর ক্ষেত্রে S প্লাস D, এ ব্লকের ক্ষেত্রে শুধুমাত্র 3, ওকে। আমরা গল্পে আসবো। সো তার আগে আমরা একটু প্র্যাকটিস করে নেই। চলো এই 3টা জিনিস আমরা একটু প্র্যাকটিস করে নেই। যেমন ধরো সোডিয়ামের ক্ষেত্রে যদি আমরা নির্ণয় করতে চাইতাম, সোডিয়ামের ক্ষেত্রে 1s2 2s2 2p6 3s1, এর মধ্যে কোন নিয়মটা আমি প্রযোজ্য বা কোন নিয়মটা আমি অ্যাপ্লাই করব, তার জন্য আমাকে সর্ববহিস্থ স্তর টার্গেট করতে হবে। আমি দেখতে পাচ্ছি এই জায়গাটাতে সর্ববহিস্থ স্তর হচ্ছে 3s1। তাহলে এই 4টা রুলসের মধ্যে, যদিও এই রুলসটা তো আমার দেখার কোনো প্রয়োজন নাই, কারণ এই রুলসের মধ্যে আমি দেখতে পাচ্ছি এফ মানেই হচ্ছে, যদি এখানে এফ দেখতে পেতাম তাহলে গ্রুপ 3 হতো। তাহলে এই 3টা রুলসের মধ্যে কোন রুলসটা আমি অ্যাপ্লাই করব? আমি দেখতে পাচ্ছি এস, তার মানে 1 নাম্বার রুলসটা অ্যাপ্লাই করব। মানে এটা হচ্ছে রুল 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, তার মানে রুল 1টা আমি অ্যাপ্লাই করব। রুল 1-এ যেটা বলা আছে, এস এর ইলেকট্রনটাই হচ্ছে গ্রুপ, তাহলে এর ক্ষেত্রে গ্রুপ কত? গ্রুপ হচ্ছে 1। আশা করি ব্যাপারটা বোঝাতে পেরেছি। 3s2 থাকলে গ্রুপ 2। মজা ব্যাপার হচ্ছে এই 1 এবং 2 গ্রুপ সর্বোচ্চ হতে পারে এস এর ক্ষেত্রে, মানে 1 আর 2 হতে পারে। এবার আসো পরবর্তী এক্সাম্পলে চলে যায়। ক্লোরিনের ক্ষেত্রে 1s2 2s2 2p6 3s2 3p5, এটার ক্ষেত্রে কোন রুলটা আমরা অ্যাপ্লাই করব বলো তো? এটার ক্ষেত্রে আমরা কোন রুলটা অ্যাপ্লাই করব? এটার ক্ষেত্রে আমরা যে রুলটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে, খেয়াল করে দেখো, আমার সর্ববহিস্থ স্তর কি এটা না? তাহলে S প্লাস P দেখতে পাচ্ছি না? S প্লাস P এর সাথে কি যোগ করতে হবে? 10 যোগ করতে হবে। S এ 2টা ইলেকট্রন, P তে 5টা ইলেকট্রন, তাহলে গ্রুপ সংখ্যা কি 7? মোটেই না, 10 যোগ করতে হবে, কারণ ইয়াসিন ভাই ডান্ডার বাড়ি খাইছে কয়টা? 10টা। তাহলে এখানে আমার গ্রুপ সংখ্যা হচ্ছে 17। সো আশা করি ব্যাপারটা বোঝাতে পেরেছি তোমাদেরকে। সো এখন যদি আমরা আরেকটা এক্সাম্পলে চলে যাই, ধরো যে আমরা আয়রনের ক্ষেত্রে চলে যাচ্ছি, আয়রন Fe, তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d6। সো খেয়াল করে দেখো তো সর্ববহিস্থ স্তর কোনটা? এইটুকু। S প্লাস ডি বলা আছে কিন্তু, S প্লাস ডি, তাহলে এস এ 2টা, ডিতে কয়টা? 6টা, তাহলে 6 আর 2 কত? 8, তার মানে গ্রুপ সংখ্যা হচ্ছে 8। সো এই হচ্ছে 3টা নিয়ম। আর যদি এ ব্লকভুক্ত কোনো মৌল হতো তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই বলতাম যে সেক্ষেত্রে আমাদের গ্রুপ সংখ্যা হচ্ছে 3। সো এই হচ্ছে পর্যায় সারণীর গ্রুপ এবং পর্যায় নির্ণয়। সো আশা করি এই টাইপের প্রশ্নগুলো তোমরা খুব ইজিলি সলভ করতে পারবা, যে কোনো মৌল দিলে। তোমার কাজ হচ্ছে ইলেকট্রন বিন্যাস করা। তো আমরা জানি। সো এরপরেই আমরা চলে যাব আজকের ক্লাসের সব থেকে মজার টপিকস। কাকে দেখা যায়? বিক্ষকে দেখা যায়, তাই না? বিক্ষকে আমরা সবাই চিনি।
সো ঝটপট আমি আরেকবার বলবো, তোমার বন্ধুদেরকে আরেকবার মেনশন করে ডেকে নিয়ে আসো। আজকে সব থেকে মজার টপিক্সটি শেখানোর পূর্বে বন্ধুদেরকে আরও একবার ডেকে নিয়ে আসো। আজকে আমরা এই বিক্ষর মজার টপিক্সটা পড়বো। তোমরা কমেন্ট বক্সে একটু বন্ধুদেরকে মেনশন করে দাও। তার আগে বলে রাখি, আজকের এই স্লাইডটি তাদেরকেই দেওয়া হবে যারা আজকের ক্লাসটি শেয়ার করে দিবে এবং কমেন্ট বক্সে মেইলটা কমেন্ট করবে, তাদেরকে কিন্তু আজকের ফুল স্লাইডটা দিয়ে দিব আমি। সো বন্ধুদেরকে আরও একবার ডেকে নিয়ে আসো, আজকের ক্লাসে সব থেকে মজার টপিক্সটা পড়াবো। ওকে, আমার মনে হয় একটা ব্যাপার একটু তোমাদেরকে ক্লিয়ার করা দরকার, যে কেন 10 যোগ হয়। এই প্রশ্নটা তোমাদের অনেকের হয়তো, কেন 10 যোগ হয়। চলো একটু দেখে নেই কেন 10 যোগ হয়। একটু দেখো, এই 10 যোগ হওয়ার মানেটা হচ্ছে, এই যে দেখো পি ব্লক না, এস থেকে পি ব্লকে যাওয়ার আগে এই জায়গাটাতে গর্ত কতটুকু, গর্ত হচ্ছে 10টা ঘর, তাই না? এই যে দেখো 3 থেকে শুরু করে 12 পর্যন্ত, এখানে 10টা গ্যাপ না, এস পি ডি এফ এরকম, এস পি ডি এফ এরকম কিন্তু আসলে পুরো ব্যাপারটা এস পি ডি এফ এরকম কিন্তু। তো এস এর পরে যখন আমি পিতে যাচ্ছি, এস পি, মাঝখানে 10 ঘরকে লাভ দিতে হচ্ছে না, এই কাভারটা করার জন্য 10 এখানে যোগ করতে হয়। সো আশা করি আমি মনে হয় ব্যাপারটা তোমাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। অনেকের মধ্যে এটা কনফিউশন ছিল, সো কনফিউশনটা আমি ক্লিয়ার করলাম। এখন আমরা চলে যাচ্ছি কার কাছে? বিক্ষর কাছে। আমরা রেসলিং খেলা দেখবো, তাই না? ডাব্লিউ বিক্ষ খেলা দেখবো আমরা চিনি নিশ্চয়ই, তাই না? ওকে, বিক্ষকে দেখবো আমরা। বিক্ষর পেট কেটে দিব। এবং আমাদের সাথে আজকের ক্লাসের শুরুতে জয়েন করেছিল আমার স্টুডেন্ট আইদিত, আকিব আইদিত। ওকে, সো বিক্ষ, এই যে আইদিত চলে এসেছে, আইদিত। সো আমাদের আজকে ক্লাসে দুটো চরিত্র, বিক্ষ এবং আইদিত। এর দাঁত নেই বলে এটাকে বন্ধুরা আইদ বলে ডাকে, দাঁত নেই বলে একে আইদ বলে ডাকে। ওকে, ওর হাতে একটা চাকু দিয়ে দিলাম, ঠিক আছে? ওহো রে বাবা, অবস্থা তো খুবই খারাপ। আমরা কি করব? বিক্ষর পেট কেটে অবস্থা খারাপ করে দিব, দেখছো? ওকে, যাই হোক, আমরা আমাদের মূল গল্পে চলে যাই। সো ঘটনাটা কি ঘটে সবাই মনোযোগ দিয়ে খেয়াল করবা, পর্যায়ভিত্তিক ধর্ম সবগুলো শেষ হয়ে যাবে। বিক্ষ এবং আইদিত দুজনই বন্ধু, দুজনই একজনকে পছন্দ করে, একটা মেয়েকে পছন্দ করে। এখন ত্রিভুজ প্রেম, বিক্ষ চাই ওই মেয়েকে বিক্ষ পেতে, আইদিত চাই ওই মেয়েকে ও পেতে। এখন দুজনের মধ্যে তুমুল ঝগড়া, কে পাবে কে পাবে। এর মধ্যে বিক্ষ আবার দেখা যায় গোপনে একটু বেশি এগিয়ে, কারণ বিক্ষ একটা টিকটক আইডি আছে, সেখানে প্রায় 1 মিলিয়নের মতো ফলোয়ার। বিক্ষ টিকটক করে বলে একটু পারফরমেন্সের দিক থেকে এগিয়ে। এবার আইদিত চিন্তা করলো আমাকে তো পেতেই হবে। আইদিত যে কাজটা করলো, আইদিত বিক্ষর পেটে এই চাকু মেরে বিক্ষকে 2 ভাগ করে ফেললো। তখন বিক্ষ কি অর্ধেক হয়ে গেল না? বিক্ষ অর্ধেক হয়ে গেছে। বিক্ষ কি আইদিতকে ছেড়ে দিবে? বিক্ষ পা দিয়ে আইদিতের দাঁতে দিছে এক লাথি, তখন আইদিদের দাঁত পড়ে গেছে। আইদিত যখন স্কুলে পড়তে যায় তখন বলে, কিরে দাঁত ভাঙা আইদিত। ওকে তখন বলে, তোর নাম আজকে থেকে আইদিত বলবো না, তোর যেহেতু দাঁত নাই, দাঁত ভাঙা। আর বিক্ষকে যেহেতু পেট কাটা, বিক্ষকে বলে আধা বিক্ষ, তুই আজকে থেকে অর্ধেক বিক্ষ। পেট ব্যাপার তো, এর পেট কাটা বিক্ষ আর এর দাঁত ভাঙা। মেয়েটা কাউকেই পছন্দ করলো না, নতুন আরেকজনকে খুঁজে নিল। কি কপাল, পোড়া কপাল। এখন আসো ভাগ্যের নির্মম পরিহাস। বিক্ষ আগে খুব ভালো রেসলিং খেলতো, এখন আস্তে আস্তে কি ছোট হয়ে গেছে না? বিক্ষ কি 2 ভাগ হয়ে গেছে, এত বড় ছিল এতটুকু হয়ে গেছে, এখন আগের মতো খেলতে পারে না। মেয়ে কেন পছন্দ করবে? আর আইদিত, দাঁত ভাঙা আইদিত ক্লাস 9 থেকে 10-এ, 10 থেকে 11-এ আস্তে আস্তে কি বড় হচ্ছে, এবং বড় হয়ে একটা সময় দেখা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো, এবং আইদিত সেরা কলেজ প্রতিযোগিতা নটর ডেম কলেজে ভর্তি হলো, তারপর ভালো একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গেল। আইদিত কিন্তু আস্তে আস্তে বড় হলো। তো তারপর দেখা গেল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে তখন ওই মেয়ের সামনে বলতেছে, ইয়ে কেমন লাগে এখন। তখন ওই মেয়েটা আবার এত পরিবর্তন দেখে ইমপ্রেস হয়ে গেল। তখন মেয়ে আইদিতকে পছন্দ করে তখন বলো, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি তখন বুঝতে পারিনি যে তুমি এত ভালো একজন মানুষ, বা তুমি এত ভালো। সো যাই হোক, তখন আইদিত আসলে শেষমেশ পেয়ে গেল। ক্লোজ আপ কাছে আসার গল্প। যাই হোক, আইদিত আস্তে আস্তে কি বড় হলো, বিক্ষ আস্তে আস্তে কি ছোট হয়ে গেল। চলো আমরা চলে যাই মূল কনটেক্সটে চলে যাই। দেখো বিক্ষর পেটের অবস্থা দেখো। যাই হোক, আমরা যে জন্য আসলে টপিকসটা পড়লাম,
পর্যায়ভিত্তিক ধর্মের 11টা টার্ম মুখস্থ করার জন্য এই টপিকটা আমরা পড়লাম। আধা বৃক্ষ, আইত, দুটো টার্ম। বৃক্ষ আস্তে আস্তে ছোট হয়ে যায়, আইত আস্তে আস্তে কি বড় হয়ে যায়। চলো আমরা একটু দেখি আধা বৃক্ষ দেখি কি মনে রাখা যায়। পর্যায়ভিত্তিক ধর্ম সব থেকে ইম্পর্টেন্ট টার্ম। আতে আকার, ধাতে ধাতু ধর্ম, বিতে বিজারণ ক্ষমতা, গতে গলনাঙ্ক, দন্তের সাথে স্ফুটনাঙ্ক। এই 5টা জিনিস। আধা বৃক্ষ আস্তে আস্তে কি হয়, এদিকে যাচ্ছে ছোট হয়ে যাচ্ছে না, বাম থেকে ডানা গেলে ছোট হয়। আধা বৃক্ষ আস্তে আস্তে ছোট হয়ে যায়, কারণ ও পেট কাটার পরে কি অর্ধেক হয়ে গেল না, ছোট হয়ে যায়, পারফরমেন্স খারাপ হয়ে যায়, হ্রাস পেতে থাকে। দেখতেই পাচ্ছ বাম থেকে ডানে গেলে হ্রাস পেতে থাকে। উপর থেকে নিচে গেলে কি হবে, উল্টোটা। চলো এবার আইদিদের কাছে যাওয়া যাক। সুখে শান্তিতে বসবাস করতেছে, ওকে একটু ডিস্টার্ব করে আসি। আইত, আইদিত বলা যাবে না, দাঁত নাই। আতে আয়নকণ শক্তি, ইতে ইলেকট্রন আসক্তি, ততে তড়িৎ ঋণাত্মকতা। 9 থেকে 10-এ, 11-এ, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, এভাবেই তো, মানে 12, তারপর অনার্স ফার্স্ট ইয়ার বা ইঞ্জিনিয়ারিংয়ের ফার্স্ট ইয়ার, আস্তে আস্তে বড় হচ্ছে না, তাহলে বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পাবে। আমাদের কিন্তু 5 আর 3 8টা শেষ। এবার ধাতব ধর্ম যা হয় অধাতব ধর্ম উল্টোটা হয়, বিজারণ ক্ষমতা যা হয় জারণ ক্ষমতা তার উল্টোটা হয়। 10টা শেষ। আর একটা মাথায় রাখতে হবে, যোজ্যতা। যোজ্যতা আর জারণ সংখ্যা একই রকম। আমরা জানি রাসায়নিক বন্ধন চ্যাপ্টারে তোমাদের নিশ্চয়ই শেখানো হয়েছে। সো যোজ্যতা এবং জারণ ক্ষমতা একই। সো এটার ক্ষেত্রে আমাদের যোজ্যতা বাম থেকে ডানা গেলে বৃদ্ধি পায়, যেহেতু জারণ ক্ষমতা বৃদ্ধি পায় তাই। আর উপর থেকে নিচে গেলে একই থাকে। শেষ। 11টা পর্যায়ভিত্তিক ধর্ম বাম থেকে ডানা গেলে কি হয়, উপর থেকে নিচে গেলে কি হয়, সেটা কিন্তু আমরা দেখো কত মজা করে শিখে ফেললাম বৃক্ষ এবং আইদিদের গল্প থেকে। আর কি ভুল হবে, এত বড় একটা চার্ট আমরা মুখস্থ করতে হবে। আকার ডান থেকে বানানো হ্রাস পায়, আকার ডান থেকে বানা গেলে হ্রাস পায়, ধাতুর ধর্ম ধাতুর ধর্ম ধাতুর ধর্ম বাম থেকে ডানা গেলে হ্রাস পায়, স্ফুটনাঙ্ক উপর থেকে নিচে বৃদ্ধি পায়, স্ফুটনাঙ্ক উপর থেকে নিচে বৃদ্ধি পায়। এভাবে তোমরা অনেকেই কিন্তু পড়ো এবং অনেকেই বারবার পড়ো এবং বই বন্ধ করলে আবার ভুল হয়ে যায়। বই খোলা থাকলে পারি, বই বন্ধ হয়ে গেলে ভুল হয়ে যায়। সেটা তো পড়াশোনার সিস্টেম হতে পারে না। এইভাবে গল্প দিয়ে যদি তুমি মনে রাখো, এটা কিন্তু পুরোপুরি আমার নিজের তৈরি করা একটা কন্টেন্ট। সো কেমন লেগেছে একটু নিশ্চয়ই তোমাদের কমেন্ট বক্সে জানাতে হবে যে গল্পটা কেমন লাগলো এবং আইডিয়াটা কেমন লাগলো। এবং যেহেতু এই টপিকসটা এসএসসি নয়, এইচএসসি প্রত্যেকটা জায়গাতেই রয়েছে, খুবই খুবই ইম্পর্ট্যান্ট, এখান থেকে অনেক প্রশ্ন হয়। সো এই গল্পের মাধ্যমে তোমরা যদি মনে রাখো তাহলে এই টপিকসটা কিন্তু আর কখনো ভুল হবে না। 11টা পর্যায়ভিত্তিক ধর্ম, আধা বৃক্ষ 5টা, আইত 3টা, বিজারণ ক্ষমতা দিয়ে জারণ ক্ষমতা, অধাতুর ধর্ম থেকে ধাতুর ধর্ম, তারপর জারণ ক্ষমতা দিয়ে আমরা যোজ্যতা নির্ধারণ করব। এই তো হয়ে গেল। ওকে, সো আশা করি আগামীকাল 9টায় অন্য ক্লাসগুলো। সো আশা করি এই টপিকসটা এখন তোমরা একদম ক্লিয়ার হতে পেরেছো। তোমাদের কিন্তু একটা কাজ করতে হবে, আমাদের পরবর্তী ক্লাসগুলো বা আমার ক্লাসই পরবর্তীতে পেতে গেলে এই জিনিসগুলোর ব্যাখ্যা আমরা পরবর্তী ক্লাসে করব। এই যে তোমার ক্লাস আমি নিলাম আজকে অনেক দিন পরে তোমাদের রিকোয়েস্টে, সেরা কলেজের প্রোগ্রামের বাকি ক্লাসগুলো যদি আমাকেই নিতে হয় তাহলে তোমাদেরকে কাজ করতে হবে। এই মুহূর্তে প্রায় 350 স্টুডেন্ট আমাদের ক্লাস দেখতেছো। এই 350 স্টুডেন্টের প্রত্যেকটা স্টুডেন্টকে যে কাজটি করতে হবে, ক্লাস শেষে তোমার হাতের নোটটির উপরে বা হাতের নোটটি সহ তোমরা বন্দি পাঠশালা গ্রুপে আজকে টোটাল ক্লাসটি কেমন ছিল, কি কি শিখলে বা কি কি কনসেপ্ট তোমার ডেভেলপড হলো বা তুমি কি কি গাইডলাইন পেলে তার উপর বেস করে বন্দি পাঠশালা গ্রুপে তোমাকে অবশ্যই আজকের ক্লাসটির উপর রিভিউ দিতে হবে। কেমন লেগেছে আজকের ক্লাসটি। সো ক্লাসটা কিন্তু শেষ হয়নি, তোমরা রিভিউ দিবা প্রত্যেকে, আমি প্রত্যেকের রিভিউ দেখব। সো আমরা যোজ্যতা নির্ণয় একটা টার্ম শিখব। যোজ্যতার জন্য আমাদের খুব মজার একটা টেকনিক রয়েছে, 1 2 3 4 3 2 1 0। এটা হচ্ছে যোজ্যতার টেকনিক, যদিও আমাদের এই চ্যাপ্টারের জন্য লাগবে না। 1 নম্বর গ্রুপে 1, 2 নম্বর গ্রুপে 2, ওই দিক থেকে আবার মানে 1 2 3 4 3 2 1 0, এভাবে যোজ্যতা বাড়তে থাকে কমতে থাকে। সো আশা করি ব্যাপারটা তোমাদের কাছে একদম মোস্ট ইজি। ওকে, আচ্ছা, সো এখন গল্প করবো আমরা। তোমাদেরকে খুব সহজ একটা টেকনিক বলি, যেভাবে করে তুমি ম্যাক্সিমাম লেভেলের প্রস্তুতি নিতে পারবা। আমার গল্পটা বলি, আমি ঠিক যেভাবে এসএসসির সময়ে প্রস্তুতি নিয়েছিলাম। তোমরা দেখেছো যে আমার এসএসসি নোট এখনও রয়েছে। সো আমি যে কাজটি করতাম, প্রত্যেকটা সাবজেক্ট ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি প্রত্যেকটা আমি নোট খাতা করে পড়তাম। ইভেন তোমরা জানো কিনা জানি না, আমার এসএসসিতে গোল্ডেন A+ ছিল। আমার হচ্ছে বোর্ডে ট্যালেন্ট ফ্লো স্কলারশিপ ছিল এবং বোর্ডে প্লেস করেছিলাম। সো এই ব্যাপারগুলো বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমি গুছিয়ে পড়েছিলাম বলে ভালো করতে পেরেছিলাম।
অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্ট আমি কিন্তু নোট করে পড়তাম, প্রত্যেকটা সাবজেক্ট আমি নিজের মতো করে নোট বানিয়ে বানিয়ে পড়তাম। আচ্ছা তুমি বলো তো, এই যে টপিক্সটা মাত্র তোমাদেরকে শেখাইলাম, মাথাভিক্ষ আইন, এটা কি বইয়ের মধ্যে এভাবে লেখা ছিল? নিশ্চয়ই না। কোনো টিচার যদি তোমাকে না শেখায় কীভাবে শিখবা? সো আমি যে কাজটি করতাম, আমি সবথেকে সহজভাবে কীভাবে পড়া যায় সেই টেকনিকটা আমি নোট খাতায় তুলে ফেলতাম। নোট খাতায় আমি নিজে নিজে থিসিস করতাম বা চিন্তা করে করে আমি নোট খাতা তৈরি করে ফেলতাম। আমার বইয়ের থেকে আমার নোট খাতাটা আমার কাছে সবথেকে বেশি ফেভারিট থাকতো। এবং আমি একটা চ্যাপ্টারের নোট তৈরি করতে যে আমি সময় দিতাম 1 সপ্তাহ। তার মানে এক চ্যাপ্টার কমপ্লিট করতে আমার ধরো 1 সপ্তাহ লেগে গেল, কিন্তু তুমি কি জানো ওই চ্যাপ্টারটা রিভাইজ করতে আমার 1-2 ঘন্টাও লাগতো না। চ্যাপ্টারটা তৈরি করলাম 7 দিন ধরে, প্রথমবার অনেক পরিশ্রম করলাম, কিন্তু আমি 1 ঘন্টার মধ্যে কিন্তু চ্যাপ্টারটা রিভাইজ করে ফেলতে পারতাম। কিন্তু তোমাদের ক্ষেত্রে কি হয়, প্রথমবার চ্যাপ্টারটা পড়তে গেলে 7 দিন লাগে, দ্বিতীয়বার পড়তে গেলে 10 দিন লাগে, তৃতীয়বার পড়তে গেলে আবার 7 দিন লাগে, চতুর্থবার পড়তে গেলে আবার 6 দিন লাগে। এটা কি পড়াশোনার কোনো সিস্টেম? মোটেই না। এভাবে তুমি কখনোই সফল হতে পারবা না। মজার ব্যাপার হচ্ছে এসএসসিতে তুমি যেরকম 2 বছর সময় পাও একই বই পড়ার জন্য, ইন্টারমিডিয়েটে 18 মাস সময় পাবা 13টা বই পড়ার জন্য। বুঝতেছো? 13টা বই পড়তে হবে 18 মাসে, প্রত্যেকটা বই এরকম মোটা মোটা, প্রত্যেকটা বই এরকম মোটা। সো এই ফাঁকিবাজি টেকনিক দিয়ে ইন্টারমিডিয়েটে অন্তত ভালো করা যাবে না। সো ইন্টারমিডিয়েটে ভালো করার জন্য পূর্ব প্রস্তুতি এখন থেকে নিতে হবে। একটা অ্যালার্মিং বিষয়, এসএসসি থেকে তুমি 3-4 মাস পড়াশোনা করলে তুমি A+ পেয়ে যেতে পারো, 3-4 মাস পড়াশোনা করে ভালো একটা কলেজে ভর্তি হয়ে যেতে পারো। কিন্তু যে 2 বছর ধরেই পড়াশোনা করেছে, যে বইয়ের সমস্ত বেসিক ক্লিয়ার করেছে, নিজে নিজে নোট খাতা বানিয়ে পড়েছে, তার মতো বেসিক তো তুমি ক্লিয়ার করলে না। এটার জন্য তুমি সাফার করবাই ইন্টারমিডিয়েটে, কারণ তোমার ওই বেসিকগুলো ক্লিয়ার থাকতেছে না। তুমি নামে মাত্র গোল্ডেন A+ পেয়ে আসলে, নামে মাত্র প্লাস পেয়ে আসছো, কিন্তু তোমার ক্ষেত্রে অবশ্যই যখন কলেজে তুমি উঠবা তখন কিন্তু এই গ্যাপগুলো ধরা পড়বে। কারণ 3 মাসের পড়া আর 2 বছরের পড়া কখনো এক হয়? যে দিনের পর দিন রাত জেগে পরিশ্রম করতেছে আর তুমি 3 মাস পরে গোল্ডেন A+ বা প্লাস পাচ্ছ, বা 4 মাস 5 মাস পরে, দুজনের প্রস্তুতির অবশ্যই পার্থক্য থাকবে। যেটা ধরা পড়বে এইচএসসিতে, যেটা ধরা পড়বে অ্যাডমিশনে। সো আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব, এই 3-4 মাসের ওই ঝড়ে বক পড়ার মতো প্রিপারেশন নেওয়ার কোনো দরকার নেই। বেসিক ক্লিয়ার করে করে প্রস্তুতি এমনভাবে নিতে থাকো যেন অ্যাডমিশনেও সেম টপিক্স থেকে যদি কোনো প্রশ্ন করা হয় অবশ্যই যেন অ্যান্সার করতে পারো। সো প্রত্যেকের প্রতি অ্যালার্ম থাকবে যে সেরা কলেজ প্রস্তুতিটা এমনভাবে নাও, যদি কোনো চ্যাপ্টারে, সমস্ত চ্যাপ্টার পড়ো, শর্ট সিলেবাস সব বাদ, সবগুলো চ্যাপ্টার পড়বা, বেসিক থেকে থেকে পড়ো। বইয়ের এমন কোনো শব্দ থাকবে না যেটার মিনিং তুমি জানো না। বইয়ের একটা শব্দ বললে সেটা সম্পর্কে অন্তত 10টা বাক্য বলে দিতে পারবা, এরকম বেসিক তৈরি করো। তাহলেই যে কোনো কলেজে ভর্তি পরীক্ষা তুমি ফার্স্ট হবা। বই যদি বলি জারণ সংখ্যা, 10টা বাক্য বলে দিবা, একদম প্র্যাকটিক্যালি এক্সাম্পল দিয়ে দিবা। তোমাকে যদি বলি জীবাশ্ম, একদম 10টা বাক্য বলে দিবা। তোমাকে যদি বলি কার্বন সম্পর্কে 10টা ইনফরমেশন দিয়ে দিবা। বইয়ের যত শব্দ রয়েছে প্রত্যেকটা শব্দ সম্পর্কে তোমার বেসিক ক্লিয়ার আছে কিনা সেটাই ডিফাইন করে দেয় তোমার প্রস্তুতি কত ভালো। সো আশা করি এভাবেই ক্লাস নেওয়ার চেষ্টা করব। প্রত্যেকটা ক্লাসে তোমরাও উপস্থিত থাকবে। প্রতিদিন রাত 9টায় ক্লাস হবে। সো আমি চাই আমাদের আজকের ক্লাসের উপরে তোমাদের প্রত্যেকের রিভিউ যেন বন্দি পাঠশালা গ্রুপে আমি দেখতে পাই। তোমাদের জন্য একটা প্রাইভেট গ্রুপ খোলা হয়েছে, প্রাইভেট গ্রুপের লিঙ্ক কমেন্ট বক্সে আমাদের ক্যাপশনে দেওয়া রয়েছে। সো তোমরা প্রাইভেট গ্রুপে জয়েন হয়ে নিও, তোমার বন্ধুদেরকে ইনভাইট দিয়ে দিও। এই প্রাইভেট গ্রুপেই কিন্তু ক্লাসগুলো হবে। আজকে প্রথম ক্লাসগুলো আমি ওপেন গ্রুপে নেওয়ার চেষ্টা করলাম। সো প্রথম থেকে শেষ পর্যন্ত যারা যারা আমার সাথে ছিলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অনেক মজা করে ক্লাস করলাম আমরা। আমি মূলত মজা করেই ক্লাস নিতে পছন্দ করি, সেক্ষেত্রে একটু এক্সট্রা সময় লাগলেও দেখেছো নিশ্চয়ই প্রত্যেকটা বেসিক কিন্তু একদম ডেপথ লেভেল থেকে আলোচনা করেছি এবং প্রতিটা জিনিস কিন্তু তোমাদেরকে টেকনিক্যালি শেখানোর চেষ্টা করেছি। সো আমি প্রেশার নিতে পছন্দ করি না, আমি চুরি করতে, ফাঁকিবাজি করাতে শেখাতে পছন্দ করি। কীভাবে অনেক কম পরিশ্রমে সব থেকে বেশি ভালো করা যায়, সেটাই হচ্ছে আমার টেকনিক। সো প্রত্যেকের রিভিউর অপেক্ষায় রইলাম বন্দি পাঠশালা গ্রুপে। ক্লাস শেষ করে অবশ্যই রিভিউ দিও আজকের ক্লাসটি তোমাদের কেমন লেগেছে। তোমাদের রিভিউর উপর বেস করেই আমি সিদ্ধান্ত নিব যে পরবর্তী ক্লাসটা আমি নিব কিনা। সো আমাদের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা গাইডলাইন মানতে হবে প্রতিটা ক্লাস এভাবে পেতে গেলে। প্রতিটা ক্লাস আজকেই দিতে হবে রিভিউ। ক্লাস শেষ করার পরেই তোমাদের বন্দি পাঠশালা গ্রুপে রিভিউ দিতে হবে। ঠিক আছে, প্রত্যেকে ভালো থেকো। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে এই মজার মজার টপিকস নিয়ে, এবং কেমিস্ট্রি অংশটা একদম পানি করে দিতে চেষ্টা করব আমি। সো ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, এবং অবশ্যই বন্দি পাঠশালা গ্রুপে আজকের ক্লাসের রিভিউ দিও। তোমাদের রিভিউয়ের অপেক্ষায় রইলাম। আল্লাহ হাফিজ।